Question number 288. During a particular day, X number of applicants came to IBA to submit their applications before lunch. Of them, 70% were male applicants. On the same day, Y number of applicants came to submit their applications after lunch, and all of them were male applicants. On that particular day, the ratio of male applicants to female applicants was 4:1. Calculate Y in terms of X. Y in terms of X calculate করতে হবে। আচ্ছা, তার মানে এখানে গল্পটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার ডেতে কিছু সংখ্যক স্টুডেন্ট তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আসলো লাঞ্চের আগে। তো যারা আসলো তাদের মধ্যে 70% হচ্ছে মেল। আবার লাঞ্চের পরে আরো কিছু সংখ্যক আসলো এবং যারা আসলো তাদের মধ্যে সবাই মেল। ঠিক আছে? এবং দিন শেষে দেখা গেল যে অ্যাপ্লিকেশন সাবমিট করছে মেল এবং ফিমেলের যে সংখ্যা সেটা রেশিও হচ্ছে যে 4:1। তাহলে জানতে হচ্ছে ওয়াই ইন টার্মস অফ এক্স। ওয়াই হচ্ছে যারা লাঞ্চের পরে এসেছিল তাদের টোটাল সংখ্যা, আর এক্স হচ্ছে যারা লাঞ্চের আগে এসেছিল তাদের টোটাল সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যায় বলেন তো? কোন রুল এখানে ভালো হবে? বোঝা যাচ্ছে? হুম, বোঝা যাচ্ছে না? না স্যার। রুল অফ এলিগেশন মানে এখানে তিনটা ভাগ হয়েছে। তিনটা ভাগ বলতে দুইটা ভাগ বেসিক্যালি। লাঞ্চের আগে কিছু এসছে, লাঞ্চের পরে কিছু এসছে। লাঞ্চের আগে যারা আসছে তাদের মধ্যে 70% মেল, লাঞ্চের পরে যারা আসছে তাদের মধ্যে সবাই মেল, এবং দিন শেষে দেখা গেল যে মেল এবং ফিমেলের রেশিও দেওয়া আছে, কাজে ওখান থেকে আমরা পার্সেন্টেজ বের করে নিতে পারি। তাহলে এখন কত রেশিওতে এই সংখ্যাগুলো এসছে সেটাই আর কি। ঠিক আছে? বেসিক কি 100 ধরবো? তো পার্সেন্টেজে তো 100 ধরা যায়। তাহলে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স এর সংখ্যা ওয়াই এর সংখ্যা, যে এক্স হচ্ছে লাঞ্চের আগে। আমরা এখন বেস যে কোনো একটা নিয়ে করতে পারি। আমরা ইয়েতে ওই এলিগেশনের কোশ্চেনে বা মিক্সচারের কোশ্চেনে অনেক কোশ্চেন করে আসছি যে এই যে কনসেন্ট্রেশন দেওয়া আছে 70% মেল বলা আছে, আমরা মেলকে নিয়েও কাজ করতে পারি, ফিমেলকে নিয়েও কাজ করতে পারি, এটা জানি তাই না? তো ধরেন আমি মেলের হিসাবটা নিব সবগুলাতে। তাহলে লাঞ্চের আগে আসলো এক্স সংখ্যক, ওখানে মেল কত পার্সেন্ট? 70%। লাঞ্চের পরে আসলো ওয়াই সংখ্যক, ওখানে মেল কত পার্সেন্ট বলেন? 100। 100, কারণ অল অফ দেম আর মেল। যেহেতু আমি মেলকে নিয়ে কাজ করছি তাহলে 100%ই মেল। এন্ড দিন শেষে যেহেতু মেল এবং ফিমেলের সংখ্যা 4:1, তাহলে মেল কত পার্সেন্ট বলেন? 80%। রাইট, 80%। কিভাবে? এই এটা মেল আর এটা ফিমেল। মেল 4, ফিমেল 1, তাহলে মোট হচ্ছে 5। 5-এর মধ্যে 4 হচ্ছে মেল, তার মানে 80%, এটা আমরা জানি। ঠিক আছে? সো কাজটা কিন্তু আলটিমেটলি খুব সহজ। এটাকে আমরা ইয়ে করে নেই, ক্রস ডিফারেন্স নেই। ক্রস ডিফারেন্স কত হবে এখানে? 20 and 10 না? জি স্যার, 2:1 হবে। 2:1। এখন এই যে 2:1 নিচে লিখে এটা কি আসলো? এই রেশিওটা কিসের রেশিও আসে? স্যার এক্স আর ওয়াই এর কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে টোটাল কোয়ান্টিটি, তাই না? আমরা মেল নিয়ে কাজ করেছি, মেলের কনসেন্ট্রেশন নিয়ে কাজ করেছি, বাট রেশিও যেটা দিবে সেটা কোয়ান্টিটি রেশিও, এবং কিসের কোন কোয়ান্টিটি? টোটালের, অর্থাৎ এক্স সংখ্যক যেটা সেটার টোটাল কোয়ান্টিটি 2 ইউনিট, ওয়াই সংখ্যক যেটা সেটার টোটাল কোয়ান্টিটি 1 ইউনিট। তো যেহেতু আমাকে বের করতে হবে যে ওয়াই ইন টার্মস অফ এক্স, ওয়াই ইন টার্মস অফ এক্স ফ্র্যাকশনাল লিখলে কি লিখবো বলেন তো? উপরে ওয়াই নিচে এক্স। উপরে হ্যাঁ 1 নিচে 2। হ্যাঁ, মানে এখন আগে ওয়াই এক্স আর ওয়াই দিয়ে বলি। তাহলে আমি ওয়াই ইকুয়াল টু সামথিং যেখানে এক্স আছে, তাহলে আগে ওয়াই বাই এক্স লিখি না? ওয়াই বাই এক্স কত লিখবো ফ্র্যাকশন অনুযায়ী? এই যে আমাদের যে ফ্র্যাকশন আসলো সেটা 1/2। 1/2। তাহলে ওয়াই ইন টার্মস অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু সামথিং যেখানে এক্স আছে। তো ওয়াই ইকুয়াল টু হোয়াট? x/2, ইজন্ট ইট? এটাই অ্যান্সার। এখন আমাদের x/2 আকারে অপশনে নাই, ডেসিমালে আছে। তো ডেসিমাল যদি থাকে কি কি লেখা যায়? x/2 কে ডেসিমালে লিখলে কি লেখা যায়? স্যার ইন হাফ। টার্মস অফ হাফ অফ স্যার এক্স মানে কি? ডেসিমালে লিখলে হাফ অফ এক্স এ কি লেখা যায়? 0.5x লেখা যায়। ঠিক আছে? যেটা অপশন ডি তে আছে। স্যার ইন টার্মস অফ এক্স মানে কি এক্স এর মান না? ওয়াই এর মান ইন টার্মস অফ এক্স, এক্স এর সাপেক্ষে। যেটার সাপেক্ষে থাকবে সেটার মানে সেটার মান বের করব। সেটার মান না, যেটার মান বের করতে বলা আছে সেটা হচ্ছে এখানে ওয়াই। ওয়াই এর মান বের করতে বলছে, ক্যালকুলেট ওয়াই। ওয়াই ইকুয়াল টু হোয়াট? তো হোয়াটের মধ্যে এক্স থাকবে সেটাকে বলা ইন টার্মস অফ এক্স। নেক্সট হচ্ছে
in order to pass an examination, a student is required to get 35% of the maximum marks. If a student scored a total of 381 marks and failed by 144 marks, determine the maximum marks for the examination. And another type এটা এবং ইম্পর্টেন্ট টাইপ, বেশ অনেকবারই রিটেন এমসিকিউ দুই জায়গাতেই আসলে আসছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে একজন স্টুডেন্ট তাকে পাস করতে হলে 35% মার্কস পেতে হয়। তো টোটালের আর কি, টোটাল বা ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম বলছে, মানে একটা টোটাল যত নাম্বারে পরীক্ষা হয় তত এর 35% পেতে হয় পাস করতে হলে। এখন একজন স্টুডেন্ট বলছে সে 381 পেয়েছে মার্কস, কিন্তু তারপরও ফেল করেছে 144 মার্কস দ্বারা, অর্থাৎ তার মানে কি সে আরো 144 পেলে পাস করতো। তাহলে পাসিং মার্কটা কত বলতে পারি আমরা? 381 প্লাস 144 525, sir. 381 প্লাস আরো 144 পেলে পাস করতো, তাহলে কত? 525 বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পাসিং মার্ক। এখন আমাদের দরকার কি? ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন। তাহলে ম্যাক্সিমাম মার্কস কত, অর্থাৎ টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা দরকার। এখন এই যে পাসিং মার্ক যেটা 525, সেটা পার্সেন্টেজে কত? 35। 35। তার মানে টোটাল মার্কসের 35%ই তো এটা, নাকি? 35% অফ টোটাল মার্কস ইকুয়াল টু 525, এন্ড টোটাল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস এখানে ইউজ করেছে শব্দটা, একই কথা, সেটা হচ্ছে যে 100% কত হবে, তাই না আমাদের কাজ? তো 35 এর সাথে 525 এর নিশ্চয়ই রিলেশন থাকবে, কারণ অপশনে দেখা সব জায়গায় লার্জ ডিজিটে জিরো আছে, তার মানে ইন্টিজার এবং জিরো আসবে। তাহলে 35 এর সাথে 525 এর সম্পর্ক আছে ডাইরেক্ট। কি সম্পর্ক? 10 বার নিলে 350, তার মানে 10 এর বেশি, এখানে যেহেতু 5 আছে তার মানে ডেফিনেটলি 15 বার হবে। বুঝতে পারছেন? এই যে 5 আর 5 ইন্টু 5 হয়ে এখানে 25 হয়, যেহেতু 350 এর সাথে বেশি তাহলে 15 হবে আর কি। তা 100 ও তাহলে 15 টাইমস হবে, কত হবে? 1500 ইজ দ্য আনসার। $290. A student has to obtain 33% of the total marks to pass. He got 125 marks and failed by 40 marks, the maximum marks. Similar question, তাই না? বলেন কি করবো? তাকে পাস করতে হলে কত মার্কস পেতে হচ্ছে? 125 প্লাস 40 কত হয়? 165, sir. তার মানে এই 33%টাই 165 না? জি স্যার। 33% অফ টোটাল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 165, দেন ম্যাক্সিমাম মার্কস মানে 100% কত? আবারও 33 এর সাথে 165 এর সম্পর্ক নিশ্চয়ই আছে, কত বলেন? কত Sir, টাইমস? 5 টাইমস। তাহলে 5 100 ও 5 টাইমস হয়ে 500 ইজ আনসার। মুখোমুখি করতে পারেন। এই যে লিখলাম, এইটুকু লেখার কোনো প্রয়োজন নাই, আপনি খেয়াল করে দেখেন, আপনি মেন্টালি করতে পারতেছেন এটা। কারণ 125 আর 40 165, 33 এর সাথে 165 সম্পর্কটা মেন্টালি হিসাব করতে পারলেই হলো। তো এটা 5 গুণ, তার মানে 100% ও 5 গুণ হবে, 500 ইজ দ্য আনসার। In an exam, A is scoring 40% marks, fails by 10 marks. B is scoring 50% marks, gets 10 marks more than the passing marks. What was the total mark in the exam? এখন দুইজনের সাপেক্ষে দিয়েছে। এতক্ষণ যে কোশ্চেন দুইটা করলাম আমরা, ওখানে একজনের স্টুডেন্টেরই মানে পাশের হিসাবটা দেখানো হয়েছে, আর এখানে দুইজনের হিসাবে দেখানো হয়েছে। একজনকে দেখানো হয়েছে যে সে 40% মার্কস পেয়েছে, তারপরও ফেল করেছে বাই 10 মার্কস, তার মানে পাস করার জন্য তাকে আরো 10 মার্কস পেতে হতো, তাই না? ফেল করেছে যেহেতু। আবার আরেকজন 50% মার্কস পেয়েছে এবং সে গেটস 10 মার্কস মোর, মানে সে পাশের চাইতে আরো 10 মার্কস বেশি পেয়েছে। তো এই দুটাকে সম্পর্ক যুক্ত করে আমরা তাহলে এখানেও টোটাল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস কত সেটা বের করতে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই কোশ্চেনটা শুরু করার আগে একটু খেয়াল করে রাখেন, এইটা IBA MBA 59 ইনটেক ছিল কোশ্চেনটা, এবং ওই কোশ্চেনে এটা এই জায়গায় 10 এর পরিবর্তে 10% ছিল, ঠিক আছে? তো এটা 10% হবে না, অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক, সামহাও এটা মিস্টেক হয়েছে, এটা 10% হবে না। জেনারেলি এই ধরনের যত কোশ্চেন হয় এগুলোতে এরকম পার্সেন্টেজ থাকে না, 10ই থাকে। হ্যাঁ, কারণ এটা যদি 10% মার্কস ধরে আমরা সলভ করতে চাই, করা যায়, সমস্যা নাই, কিন্তু যে টোটাল মার্কস এটা সামথিং একটা বিদ্যুৎ হয়, মনে করেন 183.33 এই টাইপের একটা রেজাল্ট আসে। এখন বলেন, একটা কোনো একটা এক্সাম 183.33 এইরকম এত মার্কসের পরীক্ষা হয় নর্মালি? কমন সেন্স কি বলে এরকম হয় যে এত মার্কসের পরীক্ষা 183.33 মার্কসের পরীক্ষা? তো ওই জন্য ওটা প্রিন্টিং মিস্টেক। আর এইটাই এই কোশ্চেন আমি তো ওয়েবসাইটে আছে, ওখানে 10 হিসেবে আছে আর কি, 10%টা
ভুল আসছে, এটা তাদের কোনো একটা টাইপিং মিস্টেক বা হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমরা 10% ইগনোর করে আমরা 10 ধরেই করবো আর কি। ওকে, তো এখন বলেন এ যে পাস 40% পেলো এবং 10 মার্কসের কারণে ফেল করলো, তাহলে এর ক্ষেত্রে পাসিং মার্কসটা কত লিখবো বলেন? এর জন্য পাসিং মার্কসটা কত লিখবো, কত হবে? 2/5x plus 10. একটা পার্সেন্টেজই রাখেন, অসুবিধা নাই। কত? 40% প্লাস 10 হ্যাঁ, 40% এন্ড প্লাস 10। 40%টা কেন? কারণ এটা তো 100% হচ্ছে টোটাল মার্কস, তো ওইটার 40%, যখন আমি পার্সেন্ট রাখতেছি তার মানে হচ্ছে যে টোটাল মার্কসের 40% এবং প্লাস আরো 10, তাহলে এটা হচ্ছে এর হবে না স্যার? পাসিং মার্ক। লাগবে না, এর জন্য একটা পাসিং মার্ক। এখন বি এর জন্য পাসিং মার্ক কত? সিমিলারলি আমরা লিখতে পারি কিনা যে 50 মার্কস পেয়েছে, সে 50% পেয়েছে, কিন্তু 10 এক্সট্রা পেয়েছে, তাহলে পাসিংটা কত? পাস করা মার্কস কত? 50% minus 10. এটা কিন্তু বোঝা যায় নাকি? সিম্পল। তাহলে যেহেতু এর জন্য এবং বি এর জন্য একই পরীক্ষায় পাসিং মার্ক নিশ্চয়ই সমান হবে, তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি। এখন আমরা পার্সেন্টেজ এক পাশে নিয়ে যাই, এখানে 40 ওখানে 50, এক পাশে নিলে 10% ইকুয়াল টু হোয়াট? 10% ইকুয়াল টু কত? 20। 20 এন্ড দেন আমাদের দরকার হচ্ছে যে টোটাল মার্কস মানে 100% কত, তাহলে 100% কত হওয়া উচিত? 10% যদি 20 হয়, 100% তার 10 গুণ না? 200 ইজ দ্য আনসার। ঠিক আছে, সো 200, অপশন ডি ইজ দ্য আনসার। এরপরে কোশ্চেনটা করবেন, এই টাইপের কোশ্চেন এসছে অনেকবারই, পারা যাবে। আমরা তিনটা আরো দুই একটা কোশ্চেন আসবে পরে আবার। হ্যাঁ, আপাতত আমরা তিনটা করলাম, 3 রকমের, আরো দুই একটা কোশ্চেন আসবে পরে, একটু ভিন্ন আর কি। Next one. Two students appeared in an examination. One of them is secured 9 marks more than the other, and his marks was 56% of the sum of their marks. The marks obtained by them are what? তো এখানে অপশন দেওয়া আছে, চাইলে অপশন থেকে আমরা পড়তে পারি, কিন্তু এখানে বেশ কয়েকটা ক্যালকুলেশন করা লাগবে। তো অপশন থেকে দেখা যাবে যে যদি অপশন অ্যান্সার পেছনের দিকে হয় তাহলে অনেকগুলো ক্যালকুলেশন করা লাগবে, মানে প্রত্যেকটা অপশনে ক্যালকুলেশন করতে করতে অনেক সময় যাবে। বাট এটা আসলে জাস্ট কি বলা যায়, রেশিওর গেম আর কি। হ্যাঁ, রেশিও নিয়ে একটু নাড়াচাড়া করলে অটোমেটিক চলে আসবে 5-7 সেকেন্ডেই। তো কিভাবে সেটা দেখেন, বলা হচ্ছে যে ওয়ান অফ দ্যাম সিকিউর 9 মার্কস মোর, মানে কি তাদের দুজনের পার্থক্য তাহলে 9 নাকি? হ্যাঁ, একজন 9 মার্কস বেশি পেয়েছে, এবং হিজ মার্কস ওয়াজ 56% অফ দ্য সাম অফ দেয়ার মার্কস, অর্থাৎ সে তাহলে 56% পেয়েছে টোটাল মার্কস দুজনের সামের। তাহলে আরেকজন কত পার্সেন্ট পেয়েছে বলেন? 44 40. যেহেতু তাদের সামের মার্কসের 56 সে পেয়েছে, তার মানে সাম নিশ্চয়ই 100%, তাহলে 100 এর মধ্যে সে 56, আরেকজন তাহলে বাকি 44 পাবে। তাহলে এখানে দেখি তো আমরা তাদের যে বললো যে একজন আরেকজনের সাথে 9 মার্কস বেশি বা ডিফারেন্সটা 9, সেটা কি আছে? 56 এবং 44 এর ডিফারেন্স কি 9 আছে? আছে কিনা দ্রুত বলেন, মানে 56 44 এর সাথে 9 বেশি কিনা? 12, তাহলে এটা ঠিক নাই। তার মানে আমরা এখন রেশিওটা ইয়ে করবো, ওই যে বললাম না, রেশিও নাড়াচাড়া করবো আর কি। তাহলে আগে সিম্পলিফাই করি, একদম ছোট করে নেই। কত করা যায়? 4 দিয়ে ক্যান্সেল করা যায় না দুইটাকে? 14 and 11 হচ্ছে, আর তো ছোট করা জি, যাচ্ছে না। এখন গ্যাপ কত তাদের মধ্যে? 3, কিন্তু আমার গ্যাপ দরকার কত? 9 তো কিভাবে সম্ভব সেটা? 3 3 গুণ করে দ্বারা নেই। গুণ করলে তাহলে কত সেটা? 3 14 42, 3 11 33 ইজ দ্য অ্যান্সার। আর কিছু লাগবে না, বিকজ আমাদের এখানে গ্যাপটা মেনটেন হয়েছে 9, এবং রেশিওটা তো ওই এক্সাক্ট সেই রেশিও অনুযায়ী চলতেছে খেলাটা। মানে রেশিও বলতে আমরা রেশিওতে নিয়েছি, যদি তারা পার্সেন্টেজে দিয়েছিল আমরা এটাকে রেশিওতে কনভার্ট করে নিয়েছি। তো এটা সিম্পলি রেশিওর গেম, আর কিছু না, শুধু নাড়াচাড়া করা। অপশন তাহলে সিতে আছে। In an exam, 62% of the students were declared as passed. However, due to compilation error, 20% of the students who have actually passed were shown as failed, and 20% of the students who have actually failed were declared as passed. What percent of the students actually passed? আচ্ছা, গল্পটা কি যে 62% স্টুডেন্টদেরকে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ পাস্ট, মানে ডিক্লারেশনটা হয়েছে যে 62% স্টুডেন্ট পাস করেছে,
কিন্তু ক্যালকুলেশন করার সময় কিছু কম্পাইলেশন এরর হয়েছে। ওই এররটা কি হয়েছে, যে 20% অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাকচুয়ালি পাসড ওয়ার শোন অ্যাজ ফেইল। মানে যারা অ্যাকচুয়ালি পাস করেছিল সবাই, মানে অ্যাকচুয়াল যে পাশের হারটা সংখ্যাটা ছিল সেটার তাদের মধ্যে 20%দেরকে ফেল দেখানো হয়েছে। অ্যান্ড সেম ফর failed, যে 20% of the students who have actually failed were declared as passed. যারা ফেল করেছে তাদের মধ্যেও আবার 20% কে পাস দেখানো হয়েছে। সো জানতে চাচ্ছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি পাস, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পাস করছে। ঠিক আছে, এখন কারো কারো মনে হতে পারে যে 20% পাসকে ফেল দেখানো হয়েছে, আবার 20% ফেলকে পাস দেখানো হয়েছে, তাহলে তো কোনো সমস্যা হয় নাই। সমস্যা কি হয়েছে এখানে? হতে পারে তো মনে হলো স্যার সমস্যা নাই। সমস্যা নাই। কখন সমস্যা হবে না বলেন তো? সমস্যাটা কখন হবে না? যদি পাশের সংখ্যা আর ফেলের সংখ্যা সমান হয়। কথা বলছি, পাশের সংখ্যাও যত, ধরেন পাশও করেছে, লেটস সে সংখ্যা স্টুডেন্ট সংখ্যায় আর কি 80, তাহলে পাস করেছে 40, ফেলও করেছে 40। ঠিক আছে, তাহলে এখন এই 40-এরও 20% যত, এই 40-এরও তো 20% ততই হবে। অর্থাৎ পাশের সংখ্যা ফেলের সংখ্যা যখন সমান হয় তখন আর কি এই পার্সেন্টেজটা কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু যখনই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বেস চেঞ্জ হয়ে যাবে, তখন 20% ভিন্ন ভিন্ন রেজাল্ট দিবে না। তো এই জন্য আসলে সেম না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা যদি প্রথমে ইকুয়েশনে জিনিসটাকে চিন্তা করি, মনে করেন টোটাল স্টুডেন্ট 100, আমি পাস করেছে মনে করি পি, তাহলে ফেল করেছে কতজন? ফেল করেছে কতজন? 100 minus p 100 minus p। এটাকে কিন্তু দুইটা ভেরিয়েবল দিয়েও ইকুয়েশনে বানানো যায়। আমরা একটা ভেরিয়েবলে রাখতেছি সবসময়, যেখানে সম্ভব হবে একটা ভেরিয়েবল দিয়ে যদি ইকুয়েশন বানানো যায় একটা ভেরিয়েবল দিয়ে করবেন, দুইটাকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, এখন এটাকে আমরা ইকুয়েশনে সেট করব কিভাবে? এই যে মানে এটা কিন্তু এই পি কিন্তু অ্যাকচুয়াল পাস, এই পি অ্যাকচুয়াল পাসের, আবার এই 100 মাইনাস পি এটা অ্যাকচুয়াল ফেল। কিন্তু তারা কিভাবে দেখিয়েছে, অ্যাকচুয়াল পাসের মধ্যে 20% কে ফেল দেখানো হয়েছে, তাই না? তাহলে কতজনকে পাস দেখানো হয়েছে? এই পি এর কত পার্সেন্টকে পাস দেখানো হয়েছে? 80%. তার কি লিখবো? 80% অফ of p এবং প্লাস আরো কিছু ফেল থেকেও কিন্তু পাস দেখানো হয়ে গেছে। ফেল কত? 100 মাইনাস পি। এখান থেকেও কিছু পাস দেখানো হয়েছে, তো সেটা কত? 20%. 20%। তাহলে 20% অফ হোয়াট? 100 মাইনাস পি। এতে করে না টোটাল পাসটা কত সেটা দেখানো হয়েছে? 62% নাকি? হ্যাঁ, 62 লিখবো, আর পার্সেন্ট লিখবো না, বিকজ আমরা তো 100 ধরে নিয়েছি। তাহলে 100 এর মধ্যে তো 62% মানে 62 আর কি। ঠিক আছে, তো এটাকে সলভ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো। যেহেতু অ্যাকচুয়ালি পাস কতজন জানতে চাইছে সেটাই পে আর কি বের হয়ে যাবে। তো 80% পি আপাতত এভাবে রাখেন, আর প্লাস এখানে 20% অফ 100 কত? 20, আর মাইনাস 20% পি ইকুয়াল টু 62। এখন সিম্পলিফাই করেন, 80% পি আর মাইনাস 20% পি কত হয়? 60% পি ইকুয়াল টু কত? 42 42। তো 60% পি মানে পাশের 60% যদি 42 হয়, তাহলে পাশের 100%টা কত? কত হবে? 70 তো সেটা হচ্ছে 42/60%, অর্থাৎ 60/100 সেটা উপরে উঠে যাবে। অথবা এটাকে আমরা 60% কে জানি যে 3/5, সেভাবে চিন্তা করতে পারি, তাই না? 3 ইউনিট হচ্ছে 42, 1 এ 14, তাহলে 5 এ 5 14 70। অনেকভাবে আপনি ক্যালকুলেশন মেন্টালি করে নিতে পারবেন। সো ইট ইজ 70, হুইচ ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশন ইজ বি। তো এটা নিশ্চয়ই বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমরা ইকুয়েশনে যেটা করলাম সিম্পলিফাইড ইকুয়েশনই করলাম, বাট এটাকে আরো সুন্দর প্রসেসে আরো অনেক কাজ কম কাজে করতে পারি। সেটা কি কি হতে পারে? আর মেথড রুল অফ এলিগেশন এখানে হতে পারে। হ্যাঁ, রুল অফ এলিগেশন কিভাবে? এই যে পাশের হারটা দেখালো, মানে পাশের হার বলতে অ্যাকচুয়াল পাশের থেকে পাশের কিছু অংশ, আবার অ্যাকচুয়াল ফেল থেকেও কিছু পাস দেখানো হয়েছে, এবং মোটের উপর একটা পাস দেখানো হয়েছে। তাহলে কি আমরা এলিগেশন অ্যাপ্লাই করতে পারি না তিনটা ইয়ে থেকে? তাহলে অ্যাকচুয়াল পাস থেকে যে পাস সেটা কত কত পার্সেন্ট? 80% 80%। আবার অ্যাকচুয়াল ফেল থেকেও কিছু পাস আসছে, সেটা কত পার্সেন্ট? 20%. 20। এবং দিন শেষে ওভারঅল পাস ফেল কত পাস দেখানো হয়েছে? কত? 62. 62। তো এখন আমরা এলিগেট করি। 62 এবং 20 ডিফারেন্স কত? 42। আর এখানে কত? 18 না? 18. 18। এটাকে ছোট করা যায় না 6 দিয়ে? 7:3। এই যে রেশিওটা আসলে কিসের রেশিও আসবে বলেন তো? কিসের রেশিও? Total quantity.
টোটাল বলতে কোন কোয়ান্টিটি? এই যে 80% পাসওয়ালা এদের কোয়ান্টিটি, এবং এই যে 20% নিয়েছি ফেলওয়ালা, অর্থাৎ ফেলওয়ালাদের কোয়ান্টিটি। কথা বুঝছেন? পাসওয়ালা তাহলে 7 ইউনিট, ফেলওয়ালা তাহলে 3 ইউনিট। তাহলে 7 আর 3 10 ইউনিট, কত পার্সেন্ট পাস করেছে বলেন? 70% না? 70। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল কিনা? এই যে পাশের ইয়েটা সংখ্যাটা, টোটাল সংখ্যাটা 7, আর ফেলের টোটাল সংখ্যাটা টোটাল actual 100 থেকে, এর মধ্যে actual। 70%। হ্যাঁ, তাহলে 7/10 এমনিতে আমরা বুঝি যে এটা 70%। আপনি 100 দিয়েও করতে পারেন, বাট রেশিও থেকেও পার্সেন্টেজ জানা যায়। সো এটা আরো অনেক ইজি ওয়ে, মানে কাজ কম কাজ, যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই সেকেন্ডটাই করবেন, ফার্স্টারটা তো একটু মানে সময় কিছুটা হলো নিবে। টু 95। In a class, a certain number of students opted to participate in a cultural competition comprising of 3 items: music, recitation, and drama. Of these students, 53% showed interest for music and 35% showed interest for recitation. If 8% of the students of the whole class showed interest for drama, what percent of the students did not participate in the cultural program? IBA, MBA, 57 intake. বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন, যথেষ্ট কোশ্চেন এটা। ঠিক আছে, এই 57-এ বেশ কয়েকটা কোশ্চেনই একটু ছিল আর কি। আচ্ছা, এখন এখানেও আমরা কি অ্যাপ্লাই করতে পারি? রুল অফ এলিগেশন না। আচ্ছা দেখেন, প্রথমত এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝার একটা আছে, মানে ল্যাঙ্গুয়েজটা ভুল হয়ে যাওয়ার একটা রিস্ক আছে। সেটা কোথায় দেখেন? ইন এ ক্লাস, a certain number of students opted to participate in a cultural competition comprising 3 items. তার মানে ক্লাসের কি সবাই পছন্দ করে কালচারাল প্রোগ্রাম গুলায়? বলছে যে এ সার্টেন নাম্বার, ঠিক আছে, তার মানে সবাই না কিন্তু। হ্যাঁ, তো আমি যদি ক্লাসের সবাইকে ধরেন 100% ধরি, স্টুডেন্ট আর কি, স্টুডেন্ট 100% না, তো এই 100% মধ্যে কেউ কেউ এটা পছন্দ মানে এই কালচারাল ইয়াতে অ্যাটেন্ড করছে বা কি এটা আপডেট, হ্যাঁ, আবার কেউ করে নাই। আচ্ছা, অপটেড নন অপটেডই দেই, তারা যেভাবে দিয়েছে। ঠিক আছে, এইটার পরে দেখেন, এই যে বলা হচ্ছে যে in a cultural competition comprising of 3 items: music, recitation, and drama. তার মানে ক্লাসের 100%-এর মধ্যে সবাই কিন্তু ইয়ে করে নাই, অপ্ট করেনি। যারা করেছে, এই যে তাদের মধ্যে অর্থাৎ যারা অপ্ট করেছে, পছন্দ করেছে, তাদের মধ্যে 53% শোড ইন্টারেস্ট ফর মিউজিক। তার মানে এই এদের মধ্যে 53% মিউজিক। তারপরে 35% শোড ইন্টারেস্ট ফর রিসাইটেশন 35%। ঠিক আছে, এরপরে যে জায়গাটা এখানে আর কি ঝামেলাটা দেখেন, ইফ 8% অফ দ্য স্টুডেন্টস অফ দ্য হোল ক্লাস শোড ইন্টারেস্ট ফর ড্রামা। 3টা আইটেম তো, একটা মিউজিক, একটা রিসাইটেশন, একটা ড্রামা। তা এখন ড্রামার জন্য 8%, সেটা কোথাকার? সেটা কি যারা 100। অফ করেছে তারা না, সেটা হচ্ছে যে হোল ক্লাসের, অর্থাৎ 100, রাইট? কথা বলছেন? তো কাজে এখানে 53, এখানে 35, ওটার সাথে আমি 8 লিখলে হবে না, মানে ওটার সাথে কম্পেয়ার করলে হিসাব করে ফেললে হবে না। এই 8টা আলাদা হিসাব, সেটা কিসের? অফ দা হোল ক্লাসের। হোল ক্লাস মানে 100 এর। তাহলে এই 100 এর হচ্ছে যে 8%। কি এটা ছিল? 8%টা ড্রামা। ড্রামা তাহলে এই 100 এর 8%, খেয়াল করবেন 8%। এখন আমরা জানি যারা অফ করেছে তাদের মধ্যে বাকিরা ড্রামা, তো বাকি কতজন? এই অফ যারা করেছে তাদের মধ্যে বাকি কত পার্সেন্ট আছে বলেন? এই দুইটা মিলে কত হয়েছে? 53 and 35, 88 না? 88। তার মানে কি, যারা মোট সবাই মিলে যারা এই 3টা আইটেমে ইকুয়াল ইন্টারেস্ট শো করলো, তাদের মধ্যে 88% যদি এই দুইটাতে হয়, তাহলে 12% কোথায় যাবে? 12% ড্রামা। ড্রামাতে। কিন্তু এই ড্রামার হিসেবটা যেটা 8%, সেটা কিন্তু 100-এর 8%। 8 জন। 100-এর 8%। তাহলে আমি যদি দুটাকে সম্পর্ক তৈরি করি, কি সম্পর্ক হবে বলেন? যেটা 12% সমান 8 জন। যেটা টোটালের 8%, সেটা
যারা অপ্ট করেছে, পছন্দ ইন্টারেস্ট শো করেছে, সেই অংশের 12% না? হ্যাঁ, তো আমাদের কি বের করতে হবে? হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ডিড নট পার্টিসিপেট ইন দ্য কালচারাল প্রোগ্রাম? ডিড নট পার্টিসিপেট ইন দ্য কালচারাল প্রোগ্রাম। আচ্ছা, এটা আমরা আগে এই অংশটুকু কম্পেয়ার করে নিই, তো সেটা পাওয়া যাবে। তাহলে এখন বলেন, আমি কি এটাকে বলতে পারি যে যারা অপটেড ফর কালচারাল প্রোগ্রাম মানে 8%, 8% অফ টোটাল, এটা আগে লিখতে পারি, অসুবিধা নেই, ইকুয়াল টু 12% অফ কি কি লিখবো, পার্টিসিপেটিং লিখে। হ্যাঁ, অর্থাৎ টোটালের 8% যেটা, সেটা পার্টিসিপেট যারা করেছে সেটার 12%, সত্য কিনা বলেন? তো জি স্যার। তাহলে দেয়ারফর টোটাল ইজ টু পার্টিসিপেট কত হবে? আমরা তো এভাবে জানি যে কিভাবে এখান থেকে রেশিও আনতে হয়। কত হবে? রিভার্স হয়ে যায় না? 12:8, আর একটু ছোট করলে 3:2। এইটুক ঠিক আছে? এ পর্যন্ত বলেন, এ পর্যন্ত ঠিক আছে? এখন জি স্যার। অ্যান্সারে কিভাবে বসবো দেখেন, আমাদের দরকারটা কি? হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস, মানে টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট ডিড নট পার্টিসিপেট ইন দ্য কালচার প্রোগ্রাম, পার্টিসিপেট করে নাই। তাহলে এখান থেকে বোঝা যায় না? দেখেন, আমার টোটাল স্টুডেন্ট 3 জন, এর মধ্যে পার্টিসিপেট করেছে কয়জন? 2 জন। দুইজন। পার্টিসিপেট করে নাই কয়জন? 3 জন, 1 জন। তার মানে এটা 33%। কত পার্সেন্ট? 33.33%। অপশন ইজ ডি। কথা বলছি? তাহলে রিকোয়ার্ড ফ্র্যাকশন বা ওটা নট পার্টিসিপেট, ওটাই লিখি আমরা। সেটা হচ্ছে 3 - 2/3 which is equal to 1/3, and পার্সেন্টেজে লিখলে 33.33%। ঠিক আছে? ক্লিয়ার? বলেন তো। খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু খুব সিম্পল একটা সলিউশন পদ্ধতি এটা। অন্যভাবে কোশ্চেন হয়তো হবে, হবে না, মানে অবশ্যই হবে, কিন্তু অনেক জটিল হয়ে যাবে ক্যালকুলেশনের দিক থেকে। $296. In a class of 400 students, 72 received A's. If 15% of the male students and 20% of the female students received A's, then the number of male students in the class is what? তাহলে টোটাল স্টুডেন্ট 400, এর মধ্যে 72 স্টুডেন্ট তারা এ পেয়েছে, অ্যান্ড মেলদের মধ্যে 15% এ পেয়েছে, ফিমেলদের মধ্যে 20% এ পেয়েছে। জানতে চাচ্ছে যে নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে মেল স্টুডেন্ট সংখ্যা কত? এই 400 জনের মধ্যে মেল কতজন? কি করা যায় বলেন তো? কোন পদ্ধতি সুন্দর হবে, মানে ইজি হবে? ধরা যায় স্যার। রুল অফ এলিগেশন। হ্যাঁ, রুল অফ এলিগেশন কিভাবে? যেমন মেলদের মধ্যে আমি যদি বের করি যে কতজন এ পেয়েছে, এবং ফিমেলদের মধ্যে কতজন এ পেয়েছে, এবং টোটাল ক্লাসে কতজন পেয়েছে, তাহলে কি রুল অফ এলিগেশন করা যায় না? তো মেলদের মধ্যে কতজন এ পেয়েছে সেটা কিভাবে আসবে? অর্থাৎ সেটা আসবে সেভাবে যে আমি যদি ধরে নেই যে সবাই মেল, এই যে 400 জন স্টুডেন্ট সবাই মেল, তাহলে সেই ক্ষেত্রে তো 15%, 415% কত? 415% কত? 60। 60। এরা তাহলে এ পেয়েছে। আবার যদি ধরি নেই না সবাই ফিমেল, তাহলে সেটা 400 এর 20% কতজন? 80। 80 জন তাহলে এ পেত। বাট সবাই মেলও ছিল না, সবাই ফিমেলও ছিল না, মিক্স ছিল। এই কারণে 60 এবং 80 এর মাঝামাঝি কোন একটা নাম্বার আসলে এ যে পেয়েছে সেটার প্রাপ্ত সংখ্যা। তো সেটা কত? 72। 72। এটা হচ্ছে আমার এভারেজ। তাহলে এটাকে আমরা অ্যালিগেট করি। 72 - 80 কত? 8, এন্ড এখানে কত? 12। 8:12 মানে কত? 4:3। 3। স্যার। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে যে মেইলের সংখ্যা, এই রেশিও আবার কি বের হয়? সেই কোয়ান্টিটির সংখ্যা বের হয়। কিসের কোয়ান্টিটি? এখানে এটা হচ্ছে মেলদের টোটাল কোয়ান্টিটি, এটা হচ্ছে ফিমেলের টোটাল কোয়ান্টিটি। তাহলে এই 5 ইউনিট কত কোশ্চেনে দেওয়া?
5 ইউনিট কত? 400, তাই না? আর মেইলের সংখ্যা জানতে চেয়েছে 2 ইউনিট, কত হওয়া উচিত? 5 যদি 400 হয় 80 গুণ, তো 8 2 16 160 ইজ দ্য অ্যান্সার, অপশন এ। স্যার Okay. 72 কে তো ওই যে 400 একটা পার্সেন্টেজ বের করে তো মনে হয় করা যেত, তাই না? আচ্ছা, সেটা করা যাবে। দেখেন, সেটা হচ্ছে কি, আমরা এখানে যেটা করলাম, রুল অফ এলোকেশন অনেক পথ আছে, আমি আগেও বলছি, তাই না? মানে অনেকভাবে আপনি এটা প্রেজেন্টেশন করতে পারেন। সেটা হচ্ছে যে যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা মেইলদের ক্ষেত্রে পার্সেন্টেজ কত? 15, ফিমেলদের ক্ষেত্রে পার্সেন্টেজ কত? 20, এবং ওভারঅল পার্সেন্টেজটা কত সেটা বের করে আনতো। অর্থাৎ এই 72 400 এর কত পার্সেন্ট? তো কত হবে? 18%। 4 18 72, 18%। তো তখনও দেখেন রেজাল্ট একই আসবে, অবশ্যই একই আসতে হবে। এখানে কত? 2, এখানে কত? 3, ওই যে 2:3, এখানেও এই যে 2:3। তো রুল অফ এলিগেশন আপনি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে যে পার্সেন্টেজে রেখে, এটা পার্সেন্টেজে রেখে করলাম, আর এটা সংখ্যায় ভ্যালুতে নিয়ে করলাম, যেটা আপনার কাছে সহজ মনে হয় করতে পারেন। ঠিক আছে? এন্ড এখানে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, একটা না অনেক পদ্ধতি করা যায়, বাট আমরা জানি এরকম একটা পদ্ধতি। কোনটা সেটা ইজি হতে পারে বলেন তো? এভারেজে চ্যাপ্টার অনেকবার করেছি, অনেক কোশ্চেনে করেছি, কি সেটা? ওয়েটেড এভারেজ। ওয়েটেড অ্যাভারেজ এখানে হবে না অ্যাকচুয়ালি, মানে হবে না বলা যাবে না। তার চাইতে বেটার হচ্ছে যে এই মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড বা অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড করে আসছিলাম না? অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড, অর্থাৎ এখানে যেহেতু মেইলের এটা সংখ্যাটা জানতে চাচ্ছে, তাহলে আমরা ফিমেলটা নিয়ে কাজ করি, মানে মনে করি যে সবাই ফিমেল আর কি, সেটা বলতেছি। তো তার মানে 400 জনের মধ্যে যদি 20%, মানে মানে 400 জনের মধ্যে সবাই যদি ফিমেল হয়, এবং ফিমেলদের যেহেতু 20% এ পেয়েছে, তাহলে মোট কতজন এ পেয়েছে? অর্থাৎ 20% অফ 400 কত? 80। বাট আমি জানি যে দিন শেষে আসলে 72 জন পেয়েছে, তাহলে অতিরিক্ত হিসাব করে ফেলছি না? কতজন হিসাব করে ফেলছে অতিরিক্ত? 8। 8। এই অতিরিক্তটা কোত্থেকে আসছে বলেন? এই অতিরিক্তটা 8 কোথা থেকে আসলো? কেন আসলো? দেখেন, আমরা 20% সবার জন্য 400 জনকে সবাইকেই 20% হিসাব করে ফেলছি, কিন্তু মেলের ক্ষেত্রে তো 20% এ ছিল না। মেলের ক্ষেত্রে কত পার্সেন্ট ছিল? 15% ছিল না? তাহলে বেশি অতিরিক্ত কত আসছে, হিসাব করে ফেলছি? কত হিসাব করে ফেললাম? অতিরিক্ত 5। এই 5% কিসের? মেইলের। 5% অফ মেইল ইকুয়াল টু হচ্ছে যে 8। তাহলে 100% অফ মেইল কত? কথা বলছি? কত হবে বলেন? 5 থেকে 120 গুণ, তাহলে 8 ও 20 গুণ হয়ে 160 উইল বি দ্য আনসার। এখন এই পদ্ধতিটা জানতে হবে, কারণ আমরা এভারেজে অনেক কোশ্চেন করেছি মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড বা অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড এই নিয়মে, এবং এটাকে ডেভিয়েশন মেথডও আমরা দেখে আসছি, করেছি ডেভিয়েশন হিসাব করে। এটা করার সুবিধাটা হচ্ছে যে আপনি মেন্টালি করতে পারবেন, খুব বেশি ক্যালকুলেশন লাগে না। কারণ কি, এটা এই যে এই কোশ্চেনটাকে আপনি মেন্টালি 100%ই করতে পারবেন। কিভাবে? আপনি হিসাব করেন যে যেহেতু মেল জানতে চেয়েছে, তাহলে আমরা ফিমেলটাকে ধরি, মানে ধরে নিই সবাই ফিমেল। তো সবাই যদি ফিমেল হয়, ফিমেলের যেহেতু 20% এ পেয়েছে, তাহলে 400 এর 20% হচ্ছে 80। কিন্তু দিন শেষে আসলে 72 জন এ পেয়েছে, তাহলে অতিরিক্ত হিসাব হয়ে গেছে কয়জন? 8 জন। কেন অতিরিক্ত হিসাব হয়েছে? কারণ আমি সবাইকে মানে 20% মেল ফিমেল ধরে আমি 20% হিসাব করেছি, কিন্তু মেলদের মধ্যে তো 15% এ পেয়েছে। তাহলে মেলদের ক্ষেত্রে আমি কি করলাম? 5% এক্সট্রা হিসাব করে ফেললাম। তার মানে মেলদের 5% যেটা, সেটা ওই এক্সট্রা 8 যেটা, সেটা। তো 5% অফ মেল যদি 8 হয়, তাহলে মেলের সংখ্যা 100% কত? 5 থেকে 100 20 গুণ, তাহলে 8 ও 20 গুণ হয়ে 160 হবে। মেন্টালি করা সম্ভব, হ্যাঁ? যেটা জানতে চাইছে স্যার তার অপোজিটটা ধরবো, তাই তো? অপোজিট স্যাটিসফ্যাকশন মেথডে সেটাই, অপোজিটটা ধরতে হয় আর কি। ঠিক আছে? আর এর বাইরে তো ইকুয়েশন আছে, আমি আর সেটা দেখাচ্ছি না, নিশ্চয়ই ওগুলো আপনারা পারবেন। এরপরে কোশ্চেনটা করবেন আপনারা। Two 98. In an examination, A got 10% marks less than B. B got 25% marks more than C, and C got 20% less marks than D. If A got 360 marks out of 500, then the percentage of marks obtained by D was what?
একই কোশ্চেন আবার আরেকটা ল্যাঙ্গুয়েজে আছে, ইন অ্যান এক্সামিনেশন ইন হুইচ ম্যাক্সিমাম মার্কস আর 500, A got 10% less than B, B got 25% more than C, and C got 20% less than D. If A got 360 marks, what percentage of marks was obtained by D? ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা ভিন্ন ভিন্ন বাট সিমিলার কি বলে তথ্য, ডেটা এবং একই কোশ্চেন আর কি বেসিক্যালি। ওকে, তা আমরা প্রথমত ফার্স্ট সাইট আপনার কি আসবে মাথায়, কিভাবে কোন পদ্ধতি করা উচিত বলেন তো? রেশিও রেশিও, রাইট। প্রথম চিন্তাটা এখানে রেশিও আসবে। তো কিভাবে, আমি যদি এ এবং বি এর রেশিও নেই, a is to b, কত লিখবো? a got So 9:10 less than b, তাহলে 9:10। এরপরে b is to c, কত আসবে? 5:4 b হচ্ছে 25% more, that is 5:4, right? And then c is to d, কত? 20% less than d, তার মানে কি 4:5 4-5, রাইট। এই আচ্ছা, এখন দেখেন এ গট 360 মার্কস, এ যেহেতু 360 মার্কস পেয়েছে এবং ডি এরটা বের করতে হবে, তাহলে শুধু আমরা এ এবং ডি রেশিওটা নিলেই হয় না, বলেন তো? সবার রেশিও দরকার আছে? না খেয়াল করে দেখেন, এ প্রথমে, ডি শেষে, আমরা না জানি কিভাবে করতে হয়। এ প্রথম টু ডি কত হবে? কত হয়? 9, 5, 4, কত? 180 না? অনেক এন্ড ডি কত? 200, ঠিক আছে। এখন কম্পেয়ার করব, এ 360 পেয়েছে, ডি আগে কত পেয়েছে সেটা বের করবো। অর্থাৎ এই যে 360 যেটা, সেটা আসলে মানে 180 যেটা, সেটা 360, তাই না? তাহলে ডি 200 সেটা কত আসলে? 400 400। খেয়াল করছেন আমরা কাজটা কিভাবে কমালাম? প্রথমত আমরা রেশিও সবগুলো নেই নাই, কারণ দরকার তো না। আমার হাতে যেহেতু ফার্স্ট এন্ড লাস্টেরটা দরকার, আমরা জানি কিভাবে ফার্স্ট এন্ড লাস্টেরটা পেতে হয়, তো সেভাবে আমরা বের করে আনলাম। এরপরে কম্পেয়ার করলাম, যেটা রেশিওতে 180, সরাসরি করলাম, এটাকে যদি ছোট করা যায় দরকার নাই আর, সেটা আসলে 360, তাহলে 200 ডাবল হয়ে গেছে, সেটা 400 হবে। এখন 400 কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার জানতে চাচ্ছে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মার্কস ওয়াজ অবটেন বাই ডি, ডি কত পার্সেন্ট মার্কস পেয়েছে। এখন ডি 400 পেয়েছে, এটা জানলাম, কততে 400 পেয়েছে? কততে? 500তে। পরীক্ষাটা তো 500তে, কোশ্চেনে দেওয়া আছে, এই যে 500। তাহলে 500তে 400, এটা কত পার্সেন্ট আর কি, মুখোমুখি হয়। আপনি যদি এমসিকিউ করেন তাহলে আর কিছু করা লাগে না। কত হবে? 400/500 মানে 4/5, 4/5 মানে কত পার্সেন্ট? 80%। 500তে 400 না, 400/500, 4/5 and 4/5 is 80%, is the answer. So সে 80% পেয়েছে, অপশন সি। ঠিক আছে। অথবা আমরা এই রেশিওটাকে আবার মাল্টিফ্যাক্টরেও করতে পারি, অতীতেও দেখে আসছি। মাল্টিফ্যাক্টরে কিভাবে করতে পারবো, ওই যে এর যে মার্কস 360 সেটা দিয়ে শুরু করতে পারি আর কি। হ্যাঁ, সেটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে দেখেন, এ 360, এখন ইনটু কিভাবে লিখবো বলেন? এটা আসলে এ আসছে, এখন এ ক্যান্সেল করতে গেলে নিচে এ উপরে বি আনবো, যেহেতু এ আর বি এর সম্পর্ক আছে। তো কত লিখবো বলেন? এই যে এ গট 10% লেস, 10/9 10/9, রাইট। তাহলে উপরে এখন বি আসলো, এবার আবার ইনটু, এখানে নিচে বি উপরে সি লিখবো, কত লিখবো? 4/5 4/5 ইনটু, এরপরে নিচে সি উপরে ডি লিখবো, কত লিখবো? 5/4 না? 5/4 তাতে করে কি হবে, এই যে এ মানে এ তেও ক্যান্সেল হয়ে গেল, তারপরে বি বি ক্যান্সেল, সি সিও ক্যান্সেল, আলটিমেটলি ডি চলে আসতেছে, এ থেকে সরাসরি ডি তে আসতেছে, অর্থাৎ ডি এর মার্কসটা পাচ্ছি। তো দেখেন তো আসে কিনা। 5 5 4 4 ক্যান্সেল, এখানে 9 40 বার, তো 40 × 10 মানে 400। ওই যে ডি এর মার্কস 400, যেটা যেটা আমরা এখানে বের করে আনছিলাম সেটাই। তো এটা আরো তাড়াতাড়ি হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, মাল্টিফ্যাক্টর যখন সুযোগ থাকবে সেটা অ্যাপ্লাই করে দিও। তাহলে ডি এর মার্কস 400, কিন্তু আমাকে আবারও পার্সেন্টেজ বের করতে হবে, তার মানে 400/500 which is equal to 80%, এভাবে বের করতে হবে। $299. The ratio of the number of boys and girls in a school is 3:2. If 20% of the boys and 25% of the girls are scholarship holders,
what percentage of the students are not scholarship holders? আচ্ছা, তাহলে যেহেতু নট স্কলারশিপ হোল্ডার জানতে চেয়েছে, তাহলে আমরা একবারেই নটের হিসাবটা করে ফেলি। অর্থাৎ এই যে 20% অফ দ্য বয়েজ যে 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে পায় নাই কতজন সেটা দিয়ে হিসাব করি আমরা। একইভাবে গার্লসদের 25% স্কলারশিপ পেয়েছে, তাহলে স্কলারশিপ পায়নি কতজন সেটা দিয়ে হিসাব করব। ঠিক আছে, তো কতজন হবে? বয়েজদের কতজন, কত পার্সেন্ট পায়নি? 80%। আর গার্লসদের 75%। তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বয়েজ এবং গার্লসের রেশিও হচ্ছে যে 3:2। বয়েজদের মধ্যে 80% স্কলারশিপ পায় নাই, গার্লসদের মধ্যে 75% স্কলারশিপ পায় নাই। তাহলে মোটের উপরে কতজন স্কলারশিপ পায় নাই? কোন মেথড অ্যাপ্লাই করা যায়? কোন মেথড মানে ইজি এখানে? ওয়েটেড অ্যাভারেজ। এখানে ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে। তো কিভাবে? এই যে 3 জন ইন্টু 80% প্লাস গার্লস 2 জন ইন্টু কত পার্সেন্ট? 75% ডিভাইডেড বাই কত লিখবো? কত? 3+2 টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, সো এটা আমাকে অ্যান্সার দিয়ে দিবে 3 8 24 240 আর 75 ইন্টু 2 150 240 and 150 কত? হুম 390 sir. 390 বাই 5। তো 5 দিয়ে ভাগ করলে কি করতে হয়? ডাবল করে ডিসিমাল করে বামা নিতে হয়। 39 ডাবল কত? 78। অপশন ইজ সি। ওকে, পরের কোশ্চেনটা একই টাইপ করে ফেলবেন। (301) in a batch of 500 students, 40% are girls, 25% of the boys, and half of the girls agreed to go for a study tour. What percentage of the entire batch did not sign up for the tour? একই টাইপ আর কি, আবার এটাও এখানে কিন্তু did not sign up বলছে। তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজে করলে কি লিখবো বলেন? প্রথমে বয়েজ এবং গার্লস এর রেশিওটা নেই, ছোট করি। কত লিখবো রেশিওটা বলেন তো? বয়েজ টু গার্লস কত? 60:40। 82 sir. তার মানে 3:2 লেখা যায় একবারে। জি স্যার। ওকে, তা এটা করে নেওয়া ভালো, মানে না থাকলেও করে নিতে হবে, কারণ যেমন আগের কোশ্চেনে ছিল রেশিওটা, আর এই কোশ্চেন আমরা একটা করে নিয়েছি কারণ জেলের নাম্বারটা ছোট রাখা যাবে এই জন্য। তো এখন বয়েজদের যেহেতু ডিড নট সাইন বলেছে, তাহলে বয়েজদের কত পার্সেন্ট সাইন করেনি? 75 তাহলে 3 ইন্টু 75 প্লাস গার্লসদের কত পার্সেন্ট সাইন করেনি? 50%. 50%, কারণ এখানে হাফ মানে 50% সাইন করেছে, তাহলে করেনি বাকিরা। তো সেটা কত? 2 ইন্টু 50 ডিভাইডেড বাই কত? 5। এগেইন 3 + 2 5। এটাই মুখোমুখি পারেন এগুলো হ্যান্ডেল করতে। ক্যালকুলেশনটা মুখোমুখি করতে পারেন। 3 ইন্টু 75 225 আর 100 মানে 325। 325/5 কত হবে? 32.5 এর ডাবল 65 হবে। 65 তো নাই অপশনে, নান অফ দিস। ঠিক আছে, হ্যাঁ। এরপরে কোশ্চেনটাও সিমিলার টাইপেরই, তারপরে যাই আমরা। (303) A school has only 3 classes having 20, 30, and 40 students respectively. The percentages of students passed are 30%, 50%, and 60% respectively. Find the percentage of passed students of the entire school. এই কোশ্চেনটা আমরা করেছি, বাট আবারও চলে আসছে। মনে আছে কি করতে হবে, বা এখনই করেন কি করতে হবে বলেন? এখনই বলেন কি করতে হবে? আপনার পার্সেন্টেজ বের করে ওয়েটেড So অ্যাভারেজ weighted না?
ওইটার অ্যাভারেজ ওইটার অ্যাভারেজ। তো ওইটার অ্যাভারেজ এখন কিভাবে করব? ওইটার অ্যাভারেজে যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, মনে রাখবেন যেটা বের করতে বলা হবে ওইটাকে আমরা ছোট করব না, আর অন্য কম্পোনেন্ট যেগুলো সেগুলোকে সম্ভব হলে ছোট করব। ছোট করবো মানে রেশিওতে নিয়ে কাজ করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ছোট হবে আর কি, বুঝছেন? অর্থাৎ আমি বলতেছি এই যে 30% আছে, 50% আছে, 60% আছে, এই পার্সেন্টেজকে আমরা রেশিওতে ছোট করবো না, তাহলে তো আমাকে অ্যাকচুয়াল অ্যান্সার দিবে না। কিন্তু সংখ্যার যেটা 20, 30, 40 এটাকে আমরা রেশিওতে ছোট করে নিব। তার মানে কত? 2, 3, 4, তাই না? তাহলে 2 into 30 প্লাস কি 3 into 50 50 প্লাস 4 into 60 হোল ডিভাইডেড বাই কত? হুম, ওই যে সংখ্যাটা 235। তো এটা খুবই সিম্পল জিনিস, হ্যাঁ। বাট কোশ্চেনটা আসার কোশ্চেন বেশি একাধিকবারই আসছে। এখানে 60, তাই না? এখানে 150, আর এখানে 240, কত হয় তাহলে? 240 আর 60, 300, 300 and 150, 450, 450 বাই 9, না না 10। স্যার 9 হবে স্যার, 2 + 3 + 4 হবে স্যার। ও আচ্ছা, এটা 4, সরি। তাহলে 9। হ্যাঁ, এবার তাহলে ঠিক আছে। তাহলে 9 কত হবে? তো 9 দ্বারা ভাগ করলে 50%। বি ইজ আনসার। Next one, 304. The number of boys and girls who appeared in an exam were in the ratio of 9:7. The number of boys and girls passing exam were in the ratio 3:2. If 60% of the girls passed in the exam, find the percentage of boys passed in the exam. এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমাদের দেশে আসে না, ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন, এবং আগারওয়ালার বুকেও এরকম কোশ্চেন আছে। তো এই জন্য এটা করা উচিত আর কি। প্রথমত বলা হচ্ছে যে সংখ্যা যেটা, সেটা হচ্ছে যে বয়েজ অ্যান্ড গার্লস সংখ্যা, মানে তাদের সংখ্যার রেশিও যেটা, সেটা 9:7। 9:7। এরপরে দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস পাসিং এক্সাম ওয়ার ইন দ্য রেশিও 3:2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে নাম্বার, তারপর এটা হচ্ছে যে পাস করেছে যেটা, সেটার রেশিও 3:2। এরপরে বলা হচ্ছে ইফ 60% অফ দ্য গার্লস পাসড ইন দ্য এক্সাম। এখন তাহলে গার্লসের সংখ্যা কত আমাদের এখানে রেশিওতে? গার্লস কতজন? 30। সংখ্যা সংখ্যা গার্লস সংখ্যা এই যে 7। তাহলে এই 7 এর 60% পাস করেছে বলতেছে। 7 এর 60% কত? 7 এর 60% কত? 6 7 42, 4.2 হবে না? বুঝছি। স্যার মানুষ তো 4.2 তে কনফিউজড হয়ে গেছে। না, এটা তো আমরা ইয়েতে আছে যে, ওইটা তো আমরা 7 ধরে নিয়েছি, তো এই কারণে আর কি। আচ্ছা, তো 4.2। তা এখন এই 2 ইউনিটটাই তো 4.2 তাহলে, কারণ এটা তো পাসিং রেশিও, তাই না? গার্লসদের মধ্যে 2 রেশিওতে যদি বলি বয়েজ এর সাথে, তাহলে 3:2। তার মানে এই 2 যেটা, সেটাই তো 4.2 না? তাহলে 3 ইউনিট কত হওয়া উচিত বলেন? 2 যদি 4.2 হয়, কয় গুণ? 21 গুণ। 2.9 মানে তাহলে এই 3 গুণ করলে কত হবে? 6.3। 6.3। তার মানে এই যে 6.3 পাস করেছে, কতজনের মধ্যে পাস করলো এটা? কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। 9 জনের মধ্যে। এখন জানতে চেয়েছে তাহলে কত পার্সেন্ট পাস করেছে, এটাই না? কই, ইফ 60% of the girls passed in the exam, find the percentage of boys passed in the exam. তাহলে এই যে 6.3 পাস করলো আউট অফ 9, এটা কত পার্সেন্ট? আর কিছু না, সিম্পল একদম, হ্যাঁ। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে? 6.3 বাই 9 ইন্টু 100, তাই না? বেসিক্যালি আমরা ইন্টু 100 করে পার্সেন্টেজ করি আর কি। তো কত হবে সেটা? ইন্টু 100 না করে আমরা জানি 6.3 আর 9, তো তার মানে 90। 65। তাহলে 7 9 63 মানে 70%। সো 70% ইজ আনসার। বুঝতে পারলাম? হ্যাঁ, গেমটা খুব সিম্পল, কিন্তু কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা করবেন না, আমার মানে এটা এই ধরনের টাইপ মিস করবেন না, কারণ আইবি এর প্রেফার্ড এই টাইপ গুলো আর কি, যদিও আমাদের দেশে আসে না এটা।
305. In a class, 120 students are male and 100 students are female. 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam? এই কোশ্চেনটা বেশ অনেকবার এসছে, খুব কিছু না, আহামরি কোনো কোশ্চেন না, বাট বেশ অনেকবারই এসছে, কেন জানি যায় না। তো সংখ্যা তো দিয়েই দিয়েছে, তাই না? মেল কতজন? মেল 120, 120 জন, and ফিমেল 100। 100। এখন এই 120 জনের মধ্যে কি বলা আছে? 25% of the male students and 20% female students are engineering students, অর্থাৎ এদের মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কতজন? 120 এর 25, কত সেটা? 25 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ। কত হবে? 30। 30। আর এটা কত? 20%। 20, ডিরেক্ট 20। এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটা ডিরেক্ট 20। এরপরে কি বলা আছে? 20% of the male engineering students and 25% of the female engineering students pass the final exam, অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস মেলদের ক্ষেত্রে 30, এদের মধ্যে পাস করেছে বলছে 20%। তো কত সেটা? 6 জন হয়েছে। 30% এর 20% কত? 3 2 6। এন্ড ফিমেলদের মধ্যে পাস করেছে কত? 25% মানে 4 ভাগের 1 ভাগ। তো কত সেটা? 20 এর 4 ভাগের 1 ভাগ কত? 5। 5। তো এখন ফাইনালি জানতে চেয়েছে যেটা, এই জায়গাটায় অনেকের ভুল হয় হয়তো, এই কারণে কোশ্চেনটা আসে বারবার। হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাস দ্য এক্সাম, অর্থাৎ এই যে পাস করলো, কতজন পাস করেছে এখানে? 11। আর টোটাল স্টুডেন্ট কত? 50 জন। 320। 320, সরি। অনেকে যেটা ভুলটা করবে, এই 320 এর হিসাবে এটা বের করবে আর কি, হয়তো এই কারণে কোশ্চেনটা এসে গেছে। বাট এটা জানতে চায় নাই, এই কোশ্চেন আমার এটা জানতে চায় না, মানে টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট সেটা বলে নাই, কি চেয়েছে? হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যেটা সবসময় সেটা দেখবো, অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কত পার্সেন্ট পাস করেছে। তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কতজন? 50 জন। এই 50 জনের মধ্যে কত? এটাই মানে 50 জনে 11 জন, 100তে কত আর কি। তো এটা তো বোঝা যায়, 50 যদি 11 হয়, 100তে ডাবল হয় না? কত হওয়া উচিত অ্যান্সার? 22। 11/50 ইন্টু 100। ক্যালকুলেশন ছাড়াই বোঝা যায়, এমনিই করবেন যে 50-এ 11, তো 100তে পার্সেন্টেজ মানে তো 100তে, তো 100তে ডাবল হবে 22%। অপশন সি, অপশন সি। (306) In a class of 65 students and 4 teachers, each student got seats that are 20% of the total number of students, and each teacher got seats that are 40% of the total number of students. How many seats are there? BBED question, two exceptional question, 2023 লাস্ট এডির কোশ্চেন। তো বলা হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে 65 জন আর টিচার হচ্ছে 4 জন। হ্যাঁ, প্রত্যেক স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কতজন? 65। এই 65 এর 20% করে প্রত্যেক স্টুডেন্ট পেয়েছে। আর টিচাররা কিভাবে পেয়েছে? টিচাররা পেয়েছে 40% কিসের? অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, মানে স্টুডেন্টদের 40% করে পেয়েছে প্রত্যেকে, ইচ। এখন জানা যাচ্ছে হাউ মেনি সুইটস আর দেয়ার, কতগুলো সুইটস ছিল। ঠিক আছে, তাহলে স্টুডেন্টের জন্য কতগুলো হবে? কিভাবে হবে বলেন? এক একজন কয়টা করে পেয়েছে বলেন? এক একজন 65 এর 20% অফ 65, 65 এটা পেয়েছে, কিন্তু মোট কয়টা হবে তাহলে? তাহলে 65 দেওয়ার গুণ হবে ইনটু 65 হবে, রাইট, এটাই তো। 65 এর 20% মানে 5 ভাগের 1 ভাগ। 65 এর 5 ভাগের কত? 13। তাহলে 13 ইনটু 65 কত হওয়া উচিত? 65কে 10 বার নিব আর 3 বার নিব। 10 বার নিলে 650 আর 3 বার নিলে 195। তো কত হয়? অথবা 13 6 13 78, 780 আর 5 13 65, 780 আর 65 কত হওয়া উচিত? 840 কিনা, আর 845 কিনা?
হচ্ছে বলেন? তাহলে এটা স্টুডেন্টের জন্য। আর টিচাররা কত করে পাবে? এক একজন 40% অফ হোয়াট? 40% অফ হোয়াট? নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ 65 এর ইনটু কত হবে? ইন্টু স্যার ওই যে 4 4, কারণ 4 জন আছে। সো 40%, 20% যদি 13 হয়, 40% নিশ্চয়ই 26, তার ডাবল। তো 26 ইন্টু 4 কত হবে? 26-এর ডাবল 52, 52 ডাবল 104। সো আলটিমেটলি কত? টোটাল কয়টা? 945, হ্যাঁ 945 অপশন ডি। না, 949, 949 সরি আমি লিখছি, করতে ভুল করছি, 949। স্যার এইবার লাস্ট এডিতে কিন্তু অনেক বড় বড় কোশ্চেন আসছিল, বিশাল বিশাল। কোন লাস্ট এডি? এই যে 23 23 এই যে মানে এই কোশ্চেনে এই যে যেটা করলাম হ্যাঁ আমরা। হ্যাঁ ও, হ্যাঁ, এরকম তো সবই এরকম বড় 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 বড়, মানে ও, একটা করতেই 1 মিনিট চলে আচ্ছা। গেছে, এরকম একটা অবস্থা, পারাই যায় না। যাক, সলিউশন গুলো দেখে নিতে পারেন, আমি তো সলিউশন দিয়েছি, ইয়াতে আছে, ইউটিউবে দেখতে পারবেন, ওগুলো দেখে নিতে পারেন, তাহলে হয়তো বা আইডিয়াটা আর একটু ইয়ে হতে পারে, শানিত হতে পারে। $307. A chemist was preparing a solution that should have included 35 milligrams of a chemical. If he actually used 36.4 milligrams, what was his percentage error? আচ্ছা, তো যখন এরকম জিনিস জানতে চাওয়া যায়, যে পার্সেন্টেজ এরর, তো এটার সব সব টাইপেরই যে কোনো জিনিসেরই পার্সেন্টেজ জানতে চাওয়া মানে একটা কমন ফর্মুলা, সেটা হচ্ছে যে এই যে এরর পার্সেন্টেজ, এটা কি হবে? অলওয়েজ এরর বাই, এররটা কার উপরে হয় বলেন তো? কিসের বেইজে এররটা হয়? রাইট, অ্যাকচুয়াল হ্যাঁ, অ্যাকচুয়াল বা রাইট। তাহলে এরর বাই অ্যাকচুয়াল, যেহেতু পার্সেন্টেজ আছে তার মানে কি ইনটু 100। তো যে কোনো জিনিস পার্সেন্টেজ এরকম জানতে চাইলে তাহলে ওই জিনিস ডিভাইড বাই ওটার যেটা বেজ, সেটা ইনটু 100। যেমন প্রফিট পার্সেন্টেজ, আমরা জানি এটা সবাই। প্রফিট পার্সেন্টেজ কিভাবে হবে? প্রফিটের যেহেতু পার্সেন্টেজ জানতে চাই, তাহলে প্রফিট বাই হোয়াট? প্রফিটের বেস কে, কার উপরে প্রফিট নির্ধারণ হয়? ইয়ে যেটা ক্রয় করছে আর কি, ওটা কি বলে, ক্রস ক্রয় প্রাইস, মূল্য। তাহলে সিপি এন্ড ইনটু 100। তো এরকম আর কি, যে কোনো জিনিসের পার্সেন্টেজ জানতে চাও মানে ওই জিনিস বাই ওটার যেটা বেজ, সেটা ইনটু 100। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে পারলে এটা মুখোমুখি করা যায়। এখানে এররটা কতটুকু হয়েছে বলেন? তাকে ইনক্লুড করার কথা ছিল 35, কিন্তু সে ইনক্লুড করে ফেলছে 36.4। ঠিক আছে, এই ইনক্লুশনটা সেটা বেশি হয়েও রং এরর হতে পারে, কম হয়েও এরর হতে পারে, অতিরিক্ত হয়ে গেছে এখানে। কত? 1.4 1.4 ডিভাইড বাই অ্যাকচুয়ালটা কত হওয়ার কথা ছিল? 35। 35 এন্ড ইনটু 100, তাই না? তো এখানে এই ডেসিমালটা ক্যান্সেল হবে, একটা জিরোর জন্য 140/35, 35 এর ডাবল 70, 70 এর ডাবল 140, তার মানে 4 বার যাবে, 4%। $308. A doctor prescribed 18 cubic centimeters of a certain drug to a patient whose body weight was 120 pounds. If the typical dosage is 2 cubic centimeters per 15 pounds of body weight, by what percent was the prescribed dosage greater than the typical dosage? জিম্যাট অফিসিয়াল গাইডের কোশ্চেন, এটা সুন্দর কোশ্চেন, একই টাইপে একই। এখানে যেটা বলা হচ্ছে যে ডক্টর প্রেসক্রাইব, আচ্ছা প্রেসক্রিপশনটা হচ্ছে যে 18 কিউবিক সেন্টিমিটার, হুজ বডি ওয়েট ওয়াজ 120 পাউন্ড, অর্থাৎ 120 পাউন্ড হলে 18 কিউবিক সেন্টিমিটার মানে প্রেসক্রাইব করা হয়েছে। এখন একজন ইফ দ্য টিপিক্যাল ডোজেস ইজ 2 কিউবিক সেন্টিমিটার পার 15 পাউন্ড অফ বডি ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে যে নিয়ম, যেটা আর কি নিয়মটা হচ্ছে যে প্রতি 15 পাউন্ড ওজনের জন্য 2 কিউবিক সেন্টিমিটার ইউজ করতে পারবে, প্রতি 15 পাউন্ডের জন্য 2 কিউবিক সেন্টিমিটার। তাহলে এখন 120 পাউন্ডের জন্য কতটুকু ইয়ে করা যেতে পারে, অ্যাপ্লাই করা যেতে পারে বলেন?
স্যার 16 কিউবিক সেন্টিমিটার। 15-র জন্য 2, 120-এর জন্য কত? তো এটা 8 গুণ, তার মানে 8 × 2 16। তার মানে একটা টিপিক্যাল ইয়ে হচ্ছে যে 16 কিউবিক সেন্টিমিটার সে দিতে পারবে, বাট ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছে কত? 18। তো কত পার্সেন্ট বেশি দিয়েছে এটাই জানতে চাওয়া হচ্ছে আর কি। 16-তে 2। 16-তে 2, রাইট, কারণ বেস হচ্ছে 16, যেটা টিপিক্যাল ইয়ে দেওয়ার কথা সেটা হচ্ছে 16। তাহলে 16-তে 2, তাহলে কি 12% নাকি? 100-তে কত? 100-তে কত? 12% কেন? 16-তে 2 মানে এটাকে সিম্পলিফাই করেন, 2/16 ইকুয়াল টু হোয়াট? সিম্পলিফাই করলে 1/8। 1/8 কত পার্সেন্ট হয়? 1/8 জানি না আমরা? 12.5। 12.5%। হ্যাঁ, বুড়ি সেটাই বুড়ি বলতে বার পারি। করেছে। 12.5% is the answer. Next one, two friends M and N have 40% and 60% shares in business. After some time, a third friend joined the business by investing taka 5 lakh and acquired 20% shares in the business. What is the share of M in the business now? Okay, এই টাইপের এই কোশ্চেনটা এক্স্যাক্টলি এটা না হলেও এই টাইপেরই কোশ্চেন একটা কিন্তু এসছে গত বছরই কোনো একটা এক্সামে ব্যাংকে আর কি। হ্যাঁ, তো এইটা যদি এমসিকিউ হয় আসলে মুখোমুখি করা যায়। কোশ্চেনটা কি দেখেন, এম হচ্ছে 40% শেয়ার, এন এর 60% শেয়ার, মানে টোটাল 100% শেয়ার মধ্যে এম 40%, এন 60%। এখন কিছুদিন পর তাদের আরেকজন ফ্রেন্ড জয়েন করলো বাই ইনভেস্টিং টাকা 5 লাখ, সে 5 লাখ টাকা দিল, নতুন করে জয়েন করলো, জয়েন করে এবং অ্যাকোয়ার করলো 20% শেয়ারস ইন দ্য বিজনেস। বিজনেসের এখন তাহলে সে 20% শেয়ার হোল্ড করতেছে। এখন জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য শেয়ার অফ এম, এম এর শেয়ারটা বর্তমানে কত পার্সেন্ট? বুঝতে পারছেন, যেহেতু অপশনে পার্সেন্টেজ দেওয়া, এম এর শেয়ারটা পার্সেন্টেজে কত, এটা কিন্তু টাকাতেও হতে পারে আর কি। তা যেহেতু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজে বের করি। তাহলে এম এর শেয়ারটা কত পার্সেন্ট হবে? মৌখিক কোশ্চেন, একদম সিম্পলি মৌখিক কোশ্চেন। এম আগে কত পার্সেন্ট ছিল? 60। স্যার, আগে 40% ছিল। 40। এখন যেহেতু সি এসে 20% শেয়ার হোল্ড করতেছে, তো এই 20% কোত্থেকে আসবে? নিশ্চয়ই এম এবং এন থেকে দুজন থেকেই না? তাহলে দুজনে কতটুকু ছাড়বে বলেন তো? 20% ছাড়বে, 20% ছাড়বে। মানে প্রত্যেকে 20% না দুজন মিলে? দুজন মিলে। দুজন মিলে। আচ্ছা, তো এখন দুজন মিলে হলে তাহলে এম কতটুকু ছাড়বে? এম হচ্ছে 80। 8%। না, এই এমও তার অংশের 20% ছাড়বে, এনও তার অংশের 20% ছাড়বে, তাহলে টোটাল 20% ছাড়া হবে। কথা বলছেন? এম তার অংশের 20% ছাড়বে। আমরা মিক্সচার মধ্যে দেখে আসছিলাম, যখন আপনি একটা ইয়ে ফেলে দেন, মিক্সচার সামথিং ফেলে দেন লেটস সে, তাহলে যে রেশিওতে ফেলতেছি, হ্যাঁ, বা যে রেশিওতে এটা মিক্স ছিল আর কি, ধরেন 5:3 রেশিওতে মিল্ক এন্ড ওয়াটার মিক্স ছিল। তা আমি যখন কিছু একটা ফেলে দেই, তাহলে যেটা ফেলে দেওয়া হয়েছে সেটা কি এই রেশিওতেই পড়ে যাবে না? আবার যেটা রয়ে গেছে সেটাও তো এই রেশিওতেই থেকে যাবে, এরকম আমরা দেখে আসছি না? এখানেও তাই আর কি, যে এম তার অংশের 20% ছেড়ে দিতে হবে, একইভাবে এন তার অংশের 20% ছেড়ে দিতে হবে, এতে করে টোটালের 20% মানে সি এর জন্য চলে আসবে, মানে থার্ড পার্সনের জন্য মানে বরাদ্দ হয়ে যাবে আর কি। তো এই জন্য এটা আমি বলতেছি, এটা আসলে মৌখিক, কোনো ক্যালকুলেশন নাই। সিম্পলি তাহলে কি বের করবো, 20% বাদ দিলে কত পার্সেন্ট থাকবে? 32। মানে 32, অর্থাৎ 80% থাকবে। তাহলে 80% অফ 40% যেটা, সেটা সেটা আসলে পার্সেন্টেজ অন পার্সেন্টেজ আর কি। 80% অফ 40% আমরা জানি 4/32, 32%। তাহলে এম এর এখনকার যে শেয়ার সেটা 32%। তা একইভাবে এন এরটা কত হতো বলেন তো? এন এরটা কত হতো? 48। হ্যাঁ, কিভাবে? ওই যে 80% অফ 60, তো 6 × 8 = 48%। তো খেয়াল করে দেখেন সত্য কিনা। তারা তারা দুজনের মধ্যে কত আছে? তাদের দুজনের মধ্যে এখন কত পার্সেন্ট হচ্ছে? 32 আর 80%। 48, 80 হচ্ছে না? তো তার মানে বাকিটা 20% কিসে? সি তে। সি মানে থার্ড ফ্রেন্ড। তো এই জন্য এখানে খুব ক্যালকুলেশন কিছু লাগে না, সিম্পলি যতটুকু ছেড়ে দিয়েছে তাহলে প্রত্যেকে অতটুকুই ছাড়তে হবে। মানে যে থার্ড পার্সন যে আসলো এখন 20% অ্যাকোয়ার করতেছে, তাহলে প্রত্যেকে 20% করে ছেড়ে দিতে হবে। তো 20% ছেড়ে দিলে রয়ে যাচ্ছে আর 80%। তো ওই 80% অফ আগে যেটা ছিল সেটারই আর কি আছে।
310. 1 dozen of eggs and 10 kg of potatoes currently have the same price. If the price of a dozen eggs rises by 10% and the price of potatoes goes up by 2% per kg, how much more it will cost to buy a dozen of eggs and 10 kg of potatoes? দেখেন এই কোশ্চেন কতবার আসছে, অসংখ্যবার আসছে। তো বলা হচ্ছে যে 1 dozen of eggs and 10 kg of potatoes currently have the same price, একই প্রাইস। 1 dozen egg ধরে নিচ্ছি প্রাইস হচ্ছে 100 এবং 10 কেজি পটেটো যেহেতু সেম প্রাইস এটাও ধরে নিচ্ছি 100। ওকে, এবার কোনটা বেড়েছে কিভাবে? ইফ দ্য প্রাইস অফ এ ডজন অফ এগস রাইজেস বাই 10%, তাহলে এক ডজনের ডিমের এখন দাম কত? 10% বেড়ে কত হবে? 110। 110। and the price of potatoes goes up by 2% per কেজি, তাহলে পটেটো 2% পার কেজিতে বেড়ে এখন কত হবে বলেন তো? 102 টাকা। 102। এটা কি 10 কেজির জন্য কি আর কোনো চেঞ্জ আসবে? মানে পার কেজিতে তো 2% বাড়লো, 10 কেজিতে কি অতিরিক্ত কিছু হবে? 100 মানে 20 কেজি 20% বাড়বে কিনা এরকম কিছু হয় কিনা? না, হয় না, হবে না। 102 টাকা হবে তাইলে? 102 টাকাই হবে। যদিও এখানে পার কেজি বলেছে, কিন্তু কথা হচ্ছে কি এই পার্সেন্টেজের হিসাবটা যখন হয় তখনই পার কেজিতে যদি 2% বাড়ে, তাহলে আমরা যেটা টোটাল 10 কেজি বলেছি, তো 10 কেজিটাও 10 কেজির হিসাবে 2%ই বাড়বে। বুঝছেন? এটা আবার 20% হয়ে যাবে না, বিষয়টা এরকম না। তাহলে মানে 1 কেজি যদি 10 টাকা হয় তাহলে 10.2 এরকম বেড়েছে আর কি। হ্যাঁ, 10 কেজির দাম যত 10 কেজির সাপেক্ষে সেটা আবার 2%ই বাড়বে। ওকে, অর্থাৎ যেমন ধরেন আপনার যদি একটা কথার কথা, আপনার স্যালারি জেনারেলি মান্থলি হয়, তো আপনার মান্থলি স্যালারি 10% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? মান্থলি স্যালারি 10% ইনক্রিজ হয়েছে, তাহলে আপনার ইয়ারলি স্যালারিও কি এই 100, মানে যদি আমি এভাবে প্রতি মাসের হিসাবে করি, তাহলে ইয়ারলি স্যালারি 120% ইনক্রিজ হবে? বলেন তো, ইয়ারলি স্যালারি 120% ইনক্রিজ হয়ে যাবে না? ইয়ারলি স্যালারিটা তো ইয়ারলি হিসাবে কম্পেয়ার করবো, তাই না? তো ইয়ারলির হিসাবে তখন সে 10% ইনক্রিজ হবে। আপনি বছরে যত আগে পেতেন এখন দেখা যাচ্ছে 10% বেশি পাচ্ছেন, তাহলে ইয়ারলির হিসাবে 10% বাড়বে, মান্থলির হিসাবে 10% বাড়বে। এই জন্য 10 কেজির জন্য এখানে এক্সট্রা কিছু নেই, অর্থাৎ 102। আশা করি এটা মানে এটা কেউ কনফিউজড হয়, এই জন্য আর কি ব্যাখ্যা করলাম। আচ্ছা, তো এখন তাহলে কি হলো? জানতে চাইছে যে হাউ মাচ মোর ইট উইল কস্ট টু বাই এ ডজন অফ এগস এন্ড 10 কেজি অফ পটেটো। অর্থাৎ কোয়ান্টিটি দেখেন একই আছে, 1 ডজন এগ 10 কেজি পটেটো কিনতে এখন কত পার্সেন্ট বেশি খরচ করতে হবে? তো এখন কত বেশি 5%। খরচ করতে হয় বলেন? আগে কত করতাম? 200 200। এখন কত করছি? 212 212। তাহলে 200-তে অতিরিক্ত কত? 12। আর 100-তে কত? বিষয়টা এরকম না? জি স্যার। 200-তে অতিরিক্ত যেটা এক্সট্রা সেটা হচ্ছে যে 12, তাহলে ইনটু 100-তে কত? তাহলে 6% ইজ দ্য অ্যান্সার, অপশন বি। তো আশা করি এটা বোঝা গেছে, কিন্তু এটা আমরা এইভাবে করব না। এটা আসলে মৌখিক কোশ্চেন, 3 সেকেন্ডের কোশ্চেন। ইটস এ ম্যাটার অফ 3 সেকেন্ডস অনলি। কিভাবে? দেখেন সব জায়গাতে আমাদের কোয়ান্টিটি সেম আছে, মানে যে কম্পেয়ার ইয়ে করছে এখানে যে 1 ডজন আর হচ্ছে যে কই যেন 10 কেজি, পরবর্তীতে ফাইনালিও দেখেন এই যে এ ডজন এন্ড 10 কেজি, তাহলে কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ আসে নাই। যেহেতু প্রাইসটা সেম, তাহলে আমি প্রাইস রেশিওটা কি বলতে পারি? এগ এবং কি ছিল? পটেটো রেশিওটা কি বলবো? প্রাইস রেশিও 1:1 কিনা? সেম যেহেতু, যখনই কিছু সেম হয় রেশিওতে সেটাকে কি বলবো আমরা? 1:1 বলবো না? বলেন। তো এখন এই 1 যেহেতু প্রাইস সেম, তাহলে এই 1 ইউনিট যেটা সেটা কত বললো? 10%, তাহলে 1 ইনটু 10 প্লাস এই 1 যেটা সেটা বেড়েছে 2%, 1 ইনটু 2 ডিভাইডেড বাই কত করব? এই যে 1 প্লাস 1 2। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টিটি যখন সেম থাকে, মানে প্রাইস যখন সেম থাকে আর কোয়ান্টিটি এখানে নড়ে নাই, প্রাইস সেম কোয়ান্টিটিও সেম ইনফ্যাক্ট, তাহলে সিম্পলি আমরা এই যে 10 যোগ 2 ভাগ দুইটা আইটেম, মানে এই 2 বলতে এই 1 প্লাস 1 এই 2 করলেই অ্যান্সার চলে আসে 6%। তো 10 আর 2 12, 12 বাই 2 6%, মানে এটা মুখোমুখি করা সম্ভব আর কি। এখানে সলভ হলো, তাই আসতেছে। এখন কোয়ান্টিটি মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, প্রাইসের হিসাবটাও ভিন্ন ভিন্ন হতে পারে। তো তখন আমরা এই পদ্ধতি করতে পারবো, মানে 1:2 1:1 না হয়ে 1:2 হতে পারে মেবি।
2:1 হতে পারে, তো তখন এভাবে কোটা করা যাবে ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্টে। আর যদি প্রাইসও সেম, কোয়ান্টিটিও সেম, তাহলে সরাসরি এই যোগ করে দিয়ে ভাগ করে দিলেই হয়। ঠিক আছে, তো ওই টাইপের কোশ্চেন পাবো আমরা সামনে আর কি, যে অনেক কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে বা প্রাইসও চেঞ্জ হয়েছে এরকম। $311. 1 dozen eggs and 10 pounds of apples are currently selling at the same price. If the price of a dozen of eggs rises by 10% and the price of apples goes up by 4%, then how much more will it cost to buy a dozen of eggs and 10 pounds of apples? বলেন। মৌখিক কোশ্চেন, 3 সেকেন্ডের কোশ্চেন। 7 স্যার। 7, প্রাইসও সেম, কোয়ান্টিটিও সেম, তাহলে সিম্পলি 10 প্লাস 4 বাই 2, দুইটা আইটেম, এই জন্য 2, so it is 7%. Next one. A TV and a computer have the same price. If the price of TV goes up by 20% and that of the computer goes up by 10%, sorry, it goes down, how much more will it cost to buy 4 TVs and 4 computers? কি হবে? খেয়াল করে দেন, কোয়ান্টিটি কিন্তু দুই জায়গাতে সেম আছে, মানে প্রথমে এ কম্পিউটার এ টিভি, আর পরবর্তীতে হাউ মাচ মোর উইল ইট কস্ট টু বাই 4 কম্পিউটার 4 টিভি 4 কম্পিউটার, মানে কোয়ান্টিটি কিন্তু রেশিওটা, কোয়ান্টিটি রেশিওটা সেম আছে, মানে কোয়ান্টিটি চেঞ্জ হলো, এখানে একটা টিভি এখানে 4টা টিভি, একটা কম্পিউটার 4টা কম্পিউটার, তাহলে তো মানে রেশিওটা তো সেমই আছে নাকি, আমি সেটা বলতে চাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন শুধুমাত্র ওই যে গোজ আপ গোজ ডাউনের হিসাবটা আসবে আর কি। তো আগের কোশ্চেন গুলাই দোনোটাই ছিল কি আপ হয়েছে, এখানে একটা আপ আর একটা ডাউন, তো ডাউন হলে বিয়োগ করবো, তাহলে কত হওয়া উচিত বলেন? 20 আপ আর মাইনাস 10 ডিভাইডেড বাই হোয়াট? 2। তার মানে 10/2 ইজ 5%, যেহেতু পজিটিভ আসছে তার মানে আপ হবে, আর যদি নেগেটিভ আসতো ডাউন হবে, সো এটা হবে 5%। বুঝা গেল? ধরেন আপনার কি কারো কনফিউশন আছে যে 4 বাদ দিলাম কেন, 4 নিয়ে করলো কাহিনী একই হবে, কেন হবে? স্যার হুম, স্যার এই জায়গায় আমার একটা কোশ্চেন, মানে মাথার মধ্যে একটা কোশ্চেন আসছিল বলেন। স্যার, এখানে দুইটাই পার্সেন্টেজ বেড়েছে, হুম, মানে টিভির পার্সেন্টেজ বেড়েছে, আবার এটা সাকসেসিভ পার্সেন্টেজে কেন করলাম না, আমরা ওয়েটেড এভারেজে করতেছি, এটাই জিজ্ঞেস করলাম স্যার, মাথার কোশ্চেন আসলো। ওয়েটেড অ্যাভারেজ তো দুইটা মিলে ইফেক্ট হবে। আচ্ছা, সেটা তো কি বলা যায়, মোটর উপরে কত পার্সেন্ট ইফেক্ট হয়েছে সেটা জানতে চাইলে আর ওয়েটেড অ্যাভারেজ আমরা করি, আর এখানে তো হচ্ছে যে কতটুকু বেশি এখন যাবে, কতটুকু এক্সট্রা খরচ লাগবে, এই জন্য। ঠিক আছে, এটা সর্ট অফ ওয়েটেড অ্যাভারেজ, এটা তো ওয়েটেড অ্যাভারেজ হয় নাই বিষয়টা তা না, কিন্তু ওয়েটেড অ্যাভারেজই তো হলো। কিছুটা আগে দেখালাম না আমি ওই যে পদ্ধতিটা, ভাই বোনা সাকসেসিভ পার্সেন্টেজের কথা বলুন। আচ্ছা, সাকসেসিভ পার্সেন্টেজ না, সাকসেসিভ পার্সেন্টেজ তো মানে একটার উপরে আরেকটা পার্সেন্টেজ যখন হয়, সাকসেসিভ পার্সেন্টেজ মানেটা কি? পার্সেন্টেজ অন পার্সেন্টেজ নাকি? পার্সেন্টেজ অন পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজের উপরে আরেকটা পার্সেন্টেজ ইফেক্ট যখন হবে, হয় বাড়বে বা কমবে, কিন্তু এটা তো আলাদা আলাদা, দুইটা তো ভিন্ন ভিন্ন জিনিস। আপনার টিভির উপরে তো কম্পিউটারের পার্সেন্টেজ লাগাই দিতে পারবেন না, পারবেন? না। না স্যার, যদি বলতো যে হ্যাঁ টিভির ইয়েটা একবার বাড়ছে আবার কমছে অথবা দুইবার বাড়ছে, সেই ক্ষেত্রে না পার্সেন্টেজ অন পার্সেন্টেজ অর্থাৎ সাকসেসিভ পার্সেন্টেজ হবে, তাই না? সাকসেসিভ পার্সেন্টেজ একটা প্রোডাক্টের উপরে বাড়বে কমবে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রোডাক্ট উপরে বাড়া কমা আর কি, একটার উপর ইফেক্টটা হলে আর কি। আর এখানে দুইটা আলাদা আলাদা জিনিস, ওই দুইটা মিলে কি ঘটছে সেটা। তো দেখেন, আমি যেটা বলছিলাম যে কারো যদি মাথায় আসে যে 4 এর এটা বাদ দিলাম, এটার কারণে কোনো ভুল হলো কিনা, দেখেন 4 হলে কি হতো, ধরেন আমার একটা আইটেমে 20% বাড়াচ্ছে, তাহলে 4টাতে কত বাড়বে? 4 × 20, ঠিক আছে। আবার একটা আইটেমে 10% কমেছে, তাহলে 4টাতে কি হবে? মাইনাস, যেহেতু কমেছে জন্য মাইনাস 4 × 10 ডিভাইডেড বাই, এখন কি করব? 8 করব, 4+4, ওই 4+4 মানে এখানেও 4 বাদ, এখানেও 4 বাদ, এখানেও 4 বাদ দিয়ে আমরা এখানে 2 করেছি, কারণ কি দুটোটাকে যেহেতু সেম কোয়ান্টিটি এই জন্য আমরা 2 করেছি। দেখেন অ্যান্সার কি আসবে, 4 × 20 80, আর এখানে 40, তাই না? তার মানে কত? 40/8 কত আসতেছে? 5%। তো কাজে ওটা তো ইয়ে নাই, যখনই কোয়ান্টিটিটা সেম হারেই বাড়ছে, কোয়ান্টিটিটা সেম হার সেম রেশিওতে বাড়ছে, এটাতে আর কি কোনো সমস্যা নাই। কিন্তু যখনই কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে অথবা প্রাইসও যদি সেম ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজ অবশ্যই করবো, মানে এই পদ্ধতিতে করবো আর কি। ঠিক আছে, এখানে কিন্তু সেম প্রাইস ছিল, এই জন্য সমস্যা হয়নি।
313. A screwdriver and a hammer currently have the same price. If the price of a screwdriver rises by 5% and the price of a hammer goes up by 8%, how much more will it cost to buy 3 screwdriver, 3 hammer? এটা মৌখিক কোশ্চেন বলেন। দুইটাই বেড়েছে এবং কোয়ান্টিটি দুটোটার সেম আছে। প্রথমে 1 1 পরে 3 3। তাহলে সিম্পলি 5 plus 8 13 by 2 কত? 6.5 নেক্সট ওয়ান, প্রাইস অফ এ হ্যামার ইজ টুয়াইস দ্যাট অফ এ স্ক্রুড্রাইভার। এই যে দেখেন এখন প্রাইস চেঞ্জ হয়েছে টুয়াইস, তাহলে এখন এটাকে ওয়েটেড অ্যাভারেজে আনতে হবে আর কি, মানে করতেই হবে। আর আগেরগুলো আমরা ওয়েটেড অ্যাভারেজ না করেও জেনারেল অ্যাভারেজে করতে পারছি, বাট এটাকে আনতে হবে কারণ কি প্রাইস সেম না। তো ইফ প্রাইস অফ হ্যামার ইজ রেজড বাই 5% and price of screwdriver is decreased by 4%, how much more or less will it cost to buy 3 screwdriver, 3 hammer? তাহলে কোয়ান্টিটিটা দেখেন কোনো ঝামেলা করতেছে না, ঠিক আছে, কারণ 1 হ্যামার থেকে 3 হ্যামার, 1 স্ক্রুড্রাইভার থেকে 3 স্ক্রুড্রাইভার, তাহলে কোয়ান্টিটির হিসাবটা সেম আছে, শুধু প্রাইসটা এখানে ইফেক্ট ফেলবে। তো প্রাইসটা হ্যামারের ক্ষেত্রে হ্যামার ইজ টু স্ক্রুড্রাইভার প্রাইস কত? 2:1, ঠিক আছে। আর কোয়ান্টিটি সেম রেশিওতে আছে, যেন 1:1 বলতে পারে আর কি। তো এখানে এটা না নিলেও অসুবিধা নাই, কিন্তু যখনই কোয়ান্টিটিও চেঞ্জ আসবে তখন কিন্তু এটা নিতে হবে। তো এখানে আমাদের সেম আছে, যেন এটা আমরা নিলাম না, শুধু প্রাইস নিয়ে কাজ করব। তাহলে প্রাইস কত? এই যে 1 into 2 plus 1 into 1 ডিভাইড বাই কত হবে? ও না, এটা তো 5%। 5 হবে। সরি, হ্যাঁ পার্সেন্টেজ ইনক্রিজ হবে। হ্যাঁ খেয়াল করিনি। সো প্রথমটা ছিল কি, প্রথমটা কোনটা? ইফ দ্য প্রাইস অফ হ্যামার হচ্ছে 5%, তার মানে 2 into 5 and প্লাস স্ক্রুড্রাইভার হচ্ছে ডিক্রিজ, তাহলে তো মাইনাস -1 is 1 to মাইনাস 1 into 4 হবে স্যার। 1 into 4 ডিভাইড বাই হোয়াট? 2 plus 1 না 2 বললাম না, এই যে 2 plus 1 3। আগে 2 নিয়েছি কারণ প্রাইস সেম ছিল, 1:1 ছিল, যেন 2 নিতে পারছি, কিন্তু যখনই প্রাইসের ইয়াটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু ওভাবে আনতে হবে, মানে ওয়েটেড অ্যাভারেজ আর কি আনতে হচ্ছে। সো এটা আর ক্যান্সার দিবে এখানে 10 বিয়োগ 4 মানে 6/3 মানে 2%। স্যার কোয়ান্টিটি তো তাহলে কোনো প্রভাব নাই। এই কোশ্চেনে নাই, কোনো কোশ্চেনে থাকবে সেটা বলছি। ও এই আচ্ছা, কোশ্চেনে তো কোয়ান্টিটি সেমই আছে, এই জন্য তো অ্যাভয়েড করলাম, এই যে ক্রস দিলাম, এটা দরকার নাই। সো 2% ইনক্রিজ হয়েছে অপশন ইজে। সামনে কোয়ান্টিটি এলোমেলো স্যার এরকম আসবে না সামনে ম্যাথে? একটা কোশ্চেন থাকবে হয়তো শেষের দিকে, আচ্ছা। থাকার কথা আর কি। কিন্তু না থাকলেও আমি তো বলে দিলাম কোয়ান্টিটি হিসাব যখন আসবে তখন কোয়ান্টিটিটাকে কনসিডারেশন আনতে হবে আর কি। হ্যাঁ, থাকবে, হয় এই চ্যাপ্টারে নয় অন্য চ্যাপ্টারে আছে একটা কোশ্চেন, একটা বা দুটো কোশ্চেন আছে, মনে নাই এখন ঠিক। নেক্সট ওয়ান, একটি বইয়ের মূল্য 24 টাকা যা প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে, সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? এটা ইদানিং খুব পপুলার হয়ে গেছে, বেশ অনেকবার অনেক এক্সামে আসছে। দেখেন সর্বশেষে যে এসআই 2023-এও আসছে রিটেনে অবশ্য, তারপরে পিকেএসএফএম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসছে, অনেক জায়গাতেই আসছে। ল্যাঙ্গুয়েজ কখনো কখনো একটু ভিন্নভাবে উপস্থাপন আছে, বাট ইনফরমেশন সেম, রিকোয়ারমেন্ট টু সেম। হ্যাঁ, যেমন এখানে বলছে যে একটি বইয়ের মূল্য 24 টাকা যা প্রকৃত মূল্য 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিলে ভর্তুকির পরিমাণ কত। এখানে বলা হচ্ছে একটি বইয়ের বাজার মূল্য 24 টাকা যা বইটি প্রকাশের ব্যয়ের 80%, বইটি প্রকাশের অবশিষ্ট ব্যয় ভর্তুকি দেওয়া হয়, প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেওয়া হয়? তো সেম একই জিনিস। হ্যাঁ, তো এখন লাস্টারটা নিয়ে আমরা কথা বলি। ধরেন এই যে বাজার মূল্য 24 টাকা, এই 24 টাকাটা বইটা প্রকাশ করতে গিয়ে যে ব্যয়, ওখানে বলছে প্রকৃত ব্যয় বা প্রকৃত মূল্য একই কথা, সেটার 80%। তো তার মানে কি 20% কি হচ্ছে? গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে নাকি? স্যার তো ওই ভর্তুকিটা কত সেটা বের করতে হবে। তো সেটা তার মানে কি 20% কত সেটাই বের করতে হবে। এখন এই 24 টাকা যেটা, সেটা কত পার্সেন্ট সেটা তো বলাই আছে, 80%। তাহলে বইটার ব্যয়ের 80% যেটা, সেটাই হচ্ছে 24 টাকা, আর ভর্তুকি দিচ্ছে 20%, সেটা কত? মৌখিক কোশ্চেন একদম, কত হওয়া উচিত? 80 থেকে 20 4 ভাগের 1 ভাগ, তাহলে 24-এর 4 ভাগের 1 ভাগ কত? 6 সাত। টাকা। তো যদি এমসিকিউ হয় অপশন এখানে 6, এখানে 6, রিটেন হলে এটাকে লিখে দিবেন। এখানে কি আছে সলিউশন?
রেশিওতে দেওয়া আছে আমার এখানে সলিউশন, আপনারা ল্যাঙ্গুয়েজ হয়তো একটু বাড়া নিতে পারেন আর কি, মানে ভর্তুকির পরিমাণ আর কি। সাবসিডি পার্সেন্টেজ অফ সাবসিডি ইকুয়াল টু 100 মাইনাস 80 ইকুয়াল টু 20%। এরপরে এই কথাটা বলবেন যে 80% অফ দ্য actual cost equal to 24 টাকা, therefore 20% of cost equal to 6 টাকা। আর যেটা আমাকে ভর্তুকি এই যে সাবসিডিতে আমরা বলে দিলাম 20% is the subsidy, তাহলে ওইটাই অ্যান্সার। এভাবে করে লিখে দিতে পারেন রিটেনের জন্য, কিন্তু এমসিকিউতে বেশিবার এসছে এটা। $316 each week a clothing salesperson receives a commission equal to 15% of the first $500 in sales and 20% of all additional sales that week. What commission would the salesperson receive on in total on total sales for the week on on total sales for the week of $1300 টোটাল সেলস ফর দ্য উইক অফ, আচ্ছা মানে হচ্ছে যে কমিশন পাচ্ছে সে 15% প্রথম $500 থেকে এবং 20% পাচ্ছে এডিশনাল সেলস থেকে। তো জানতে যাচ্ছে যে সে কত কমিশন পাবে যদি কোনো একটা উইকে তার সেলসটা টোটাল সেলসটা $1300 হয়। তো $1300 থেকে কমিশন কিভাবে আসবে? দুই ভাগে আসবে না? জি স্যার। একটা হবে প্রথম $500 জন্য একটা রেট, আর একটা কত তাহলে $800। $500 কত করে পাবে সে? 15%। 15%। $500 15% কত? 5-15 75। 75। আর $800 থেকে পাবে সে 20%। তো কত পাবে এখানে? 160। 160। তাহলে টোটাল কত পাবে এটাই জানতে চাওয়া আর কি। কত হচ্ছে? 235 না? 235 অপশন সি তে আছে। নেক্সট ওয়ান, a salesman receives daily wage of টাকা 250 and earns a commission of 15% on all sales he makes. How much টাকা worth of sales does he need to make in order to bring his total daily income of টাকা 1000? তো সে একটা হচ্ছে যে ডেইলি ওয়েজ পাচ্ছে একটা, এটা ফিক্স তার 250 টাকা, আর সেলসের উপরে সমস্ত সেলসের উপরে সে 15% কমিশন পায়। তো এখন যদি তার টোটাল ইনকামটা 1000 টাকা হতে হয় তাহলে তাকে কত সেলস করতে হবে এটা জানতে চাচ্ছে। তাহলে এই 1000 টাকা টোটাল ইনকাম হতে গেলে এই 1000 টাকার মধ্যে একটা ইনকাম তার ফিক্সড, কত সেটা? 250। 250 ফিক্সড। এখন বাকি তাহলে কত এই কমিশন থেকে আসবে? কত? 750। এই 750টা কত সেলস করলে কমিশনটা 750 পাবে সেটাই জানতে চাওয়া হচ্ছে, কত সেলস করলে আর কি। তাহলে সেলস এর হার কত? 5000। 15। 15%। তার মানে কি 15%ই 7,500 না? সেলস এর 15%ই তো সে পাইলো 750 হিসেবে। তাহলে সেলস মানে 100% কত? টোটাল সেলস মানে 100% কত? তো 15 এখানে 5000। 50 গুণ, তাই না? 5 গুণ হয়ে 0, তাহলে এটাও 5 গুণ হয়ে 0, 5000। অর্থাৎ সেলসটা 5000 হলে তখন সে সেলস থেকে 750 এবং মানে ফিক্স স্যালারি 250 হয়ে 1000 টাকা পাচ্ছে। সো অ্যান্সার ইজ সি। এই কোশ্চেন আবার রিটেনও আসছে, দেখেন স্টারব্যাক টাওতে। তো রিটেন আসলে একটু ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন আর কি, এখানে লেখা আছে, নিজের মতন করে লিখে নিতে পারেন একটু। $318 as a salesperson, Polly can choose one of two methods of annual payment, either an annual salary of টাকা 35,000 with no commission or an annual salary of টাকা 10,000 plus a 20% commission.
on her total annual sales. What must her total annual sales be to give her the same annual pay with other method? তার মানে দুইভাবে সে পেমেন্টটা পেতে পারে। একটা হচ্ছে যে হয় সে 35,000 টাকা পাবে স্যালারি হিসেবে এবং কোনো কমিশন পাবে না, নো কমিশন। অথবা সে স্যালারি হিসেবে 10,000 পাবে এবং 20% কমিশন পাবে টোটাল অ্যানুয়াল সেলস এর উপরে। এখন জানতে চাচ্ছে যে তার অ্যানুয়াল সেলসটা কত হবে যাতে করে দুই ক্ষেত্রেই তার সেম পেমেন্টটা পায়। অর্থাৎ ইন আদার সেন্স এটা বলতে পারি যে এই 35,000 তার ইনকাম হতে হবে, তাহলে এখানে 20% কমিশন পেলে কত টাকা সেলস করতে হবে, এটা না বিষয়টা বলেন। তাহলে সেকেন্ড কেসে তাকে কমিশন পেতে হবে কত? 25,000 টাকা। 25,000 টাকা, কারণ 10,000 তো ফিক্সড আছেই। তো এখন গল্পটা আগের মতন হয়ে গেল না আবারও? তাহলে 35,000 মাইনাস 10,000 যেটা 25,000 কমিশন থেকে পাবে, কমিশন আর্ন। এখন এই 25,000 কমিশন পেতে গেলে তার সেলসটা কত হতে হবে এটা বের করতে হবে। তো আগের মতন কিভাবে আবার এই 25,000টা কত পার্সেন্ট? সেলসের কত পার্সেন্ট 25,000? 20% না? হুম, মানে এই যে কমিশন যেটা পায় টাকায় 25,000 পেতে হবে, কিন্তু কমিশনের রেট কত? 20%। তার মানে টোটাল সেলস এর 20% হচ্ছে 25,000, আর টোটাল সেলস কত? মানে 100% কত? কত হওয়া উচিত? 20 থেকে 105 গুণ, 5 গুণ, তাহলে 25-এ 5 গুণ মানে 1,25,000। অপশন এ সি। ওকে, পরেরটা করবেন আপনারা। $320. In a factory, there are workers, executives, and clerks. 58% of the employees are workers, 660 are executives, and the remaining 264 employees are clerks. How many employees are there in the factory? আচ্ছা, তো এটা তো মৌখিক কোশ্চেন তাই না? কোথায় আসছে? এটা আসছে 2023-এ। মানে হচ্ছে 58% হচ্ছে ওয়ার্কার। আর কোথায় পার্সেন্টেজ আছে? আর নাই। In a factory, there are workers, executive, and clerks. 58% of the employees are workers. 660 are executive and remaining এত আর clerks. ঠিক আছে, তাহলে এক্সিকিউটিভ এবং ক্লার্ক মিলে কত হয়? 660 এবং 264 মিলে কত হয়? 42%, স্যার। সেটা পার্সেন্টেজে, কিন্তু সংখ্যা আর কি কত? যোগ করলেই হয়। জি স্যার। 660 আর 264 কত? 924 মনে হয়। 924। হ্যাঁ, তার মানে 42% অফ টোটাল এমপ্লয়ি হচ্ছে 924। হ্যাঁ, 42% কিভাবে? সবাই তো দেখছি, কারণ তিনটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি যারা ওয়ার্কার সেটা 58%, তাহলে এক্সিকিউটিভ এবং ক্লার্ক মিলে বাকিরা অর্থাৎ 42%। সো 42% হচ্ছে তাহলে এক্সিকিউটিভ এবং ক্লার্কের টোটাল সংখ্যা 924, আর টোটাল এমপ্লয়ি মানে 100%। তাহলে কত কত হবে? আপনারা যেহেতু সব 00 আছে, তার মানে 42 দিয়ে এটা ক্যান্সেল হবে। কয়বার যাবে? 42 এর দুইবার হচ্ছে, দুবার নিলে 840, তার মানে 22 বার যাবে নাকি? 22 বার স্যার। 22 বার না? তাহলে 22 বার নিলে কত জি স্যার। হবে? 2200 হবে আর কি। অপশন ইজ দিস।
321. A candidate scores an aggregate of 60% marks, scoring an average of 56% in 4 of the papers and 68% in the others. How many papers were in there in total? How many papers were there in total? আচ্ছা, কি করা যেতে পারে এখানে বলেন তো? কোন মেথড ভালো হবে? রুল অফ অ্যালিগেশন। কিভাবে? সে scores an aggregate of 60% marks, মানে এটা ওভারঅল অ্যাভারেজ মার্কস আর কি 60%, ঠিক আছে? আর 56% মার্কস পেয়েছে 4টা পেপারে, 68% মার্কস পেয়েছে আরো কিছু পেপারে, মোটের উপরে 60% মার্কস পেয়েছে। তাহলে মোট পেপার কয়টা, সাবজেক্ট কয়টা, এটা জানতে চাইছে। বুঝছি কেন রুল অফ অ্যালিগেশন? তাহলে এখানে 56 কয়টাতে পেলো? 4টাতে। আর 68 আরো কিছু সংখ্যকে পেলো, এন্ড ওভারঅল কত পেলো? 60। অ্যালিগেট করলে কত হচ্ছে? 60 and 68 ডিফারেন্স হচ্ছে 8, 60 and 56 ডিফারেন্স হচ্ছে 4। তার মানে কত সেটা? 2:1। এখন এই রেশিও দুটার মধ্যে কোনো একটা দেওয়া আর টোটালটা বের করতে হবে আর কি। কোনটা দেওয়া কোনটা বের করতে হবে? তো 56 10 হ্যাঁ, মানে 2 ইউনিট। 2 ইউনিট কত? 4 4টা। আর টোটাল পেপার তাহলে কত বের করব? 3 ইউনিট। 2 ইউনিট দেওয়া আছে 4টা পেপার। তাহলে টোটাল পেপার তো 2 and 3, মানে 1 মিলে 3। তাহলে 3 ইউনিট কয়টা হবে? 6টা পেপার না? 6 ডাবল না? হ্যাঁ, তাহলে 6টা পেপার। অপশন ইজ এ। A student scores 55% marks in 8 papers of 100 marks each. He scores 15% of his total marks in English. How much does he score in English? ইংলিশে কত পেয়েছে মার্কস সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে দিয়েছে যে সে ইংলিশে 15% পেয়েছে। কিসের? টোটাল মার্কসের। টোটাল মার্কস কত পেল সে? তাহলে 8টা পেপার, প্রত্যেকটাতে 100 মার্কস করে, এবং সে টোটাল পেয়েছে 55%। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 8 into 100, এটা হচ্ছে যে টোটাল মার্কস। এত মার্কসের মানে পরীক্ষা, এত মার্কসের পরীক্ষা, কিন্তু সে পেল কত? 55%। তার মানে ইন্টু 55/100, এত পেলো কিনা? টোটাল এত পেলো। এখন এই টোটাল মার্কসের আবার সে 15% পেলো ইংলিশে, জানতে চাই তার ইংলিশে কত পেলো। তার মানে এখানে যাই আসবে তার আবার 15% না বের করবো? বলেন, isn't it? 15% চাইলে আমরা 3/20 করতাম, আমরা যেহেতু জানি করতে পারি আর কি, এগুলো খেয়াল করতে পারেন। তো যাই হোক, যা এখন করে ফেললাম, যেহেতু 100, এখানে 100 ক্যান্সেল। আর কি হয়? 5 দিয়ে এখানে 11, 5 দিয়ে এখানে 20, আবার 5 দিয়ে এখানে 4, এখানে 3, 4 8 এর সাথে 2 টাইমস 2 into 11 into 3 কত হওয়া উচিত? 3 2 6 into 11 66। অপশন ইজ সি। আচ্ছা, এরপরটা আপনারা করে নিন। T24। একটি পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 25টির মধ্যে 15টির নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 4/5 অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা 75 পায়, তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল? ওকে, দেখেন ইকুয়েশন দিয়ে করা যেতে পারে। আর কি করা যেতে পারে ইকুয়েশন ছাড়া? 2 টাইপের মানে কোশ্চেন, এবং 2 টাইপের নির্ভুল উত্তর, মানে 2 টাইপের মার্কস পেয়েছে সে, এবং ফাইনালি মোটের উপর একটা মার্কস পেয়েছে, যে 75 ভাগ। তাহলে কি রুল অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, রুল অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তার আগে দেখেন ইকুয়েশনে যদি করি তাহলে কি হতে পারে। ইকুয়েশনে করলে বিষয়টা কি হবে? টোটাল তো ক সংখ্যক প্রশ্ন, তাই না? তাহলে ক সংখ্যকের মধ্যে প্রথম 25টার মধ্যে সে 15টা উত্তর নির্ভুল উত্তর দিল।
তাহলে আমি শুধু যদি নির্ভুল উত্তর লিখি সেটা প্রথম 25টার মধ্যে কয়টা? 15টা প্লাস দ্বিতীয়, এখন বাকি রইল কয়টা বলেন? বাকি রইল কয়টা? মোট যদি ক সংখ্যক প্রশ্ন হয় আর এর মধ্যে 25টার হিসাব করে ফেলছি, তাহলে বাকি কয়টা থাকে? ক -25 কিনা? হুম, তা এখন এই ক -25 সংখ্যক প্রশ্নের সে 4/5 নির্ভুল উত্তর দিল, তাহলে নির্ভুল উত্তর কত লিখবো বলেন? 4/5 4/5 অফ কমন ক -25, এটা না? তাহলে প্রথম 25টার মধ্যে 15টা কারেক্ট অ্যান্সার করলো, 15 প্লাস বাকিগুলোর মধ্যে 4/5 অংশ কারেক্ট করলো, বাকি হচ্ছে যে ক -25, তাহলে কারেক্ট করলো 4/5 অফ ক -25। এতে করে মোট কারেক্ট করলো সে ইকুয়াল টু 75 ভাগ কারেক্ট করলো, মানে শতকরা 75 ভাগ। তো 75 ভাগ কয়ের সাপেক্ষে কি লিখবো, কত লিখবো? 3/4 3/4। হ্যাঁ, তার মানে তাহলে 3/4 অফ ক অথবা 3 ক বাই, এইটা না বক্তব্য? এখন যেহেতু জানতে চাচ্ছে যে প্রশ্নের সংখ্যা কত, প্রশ্নের সংখ্যা তো ক, অর্থাৎ এটা ক সলভ করলে আমাদের আনসার চলে আসতেছে। তো এটাকে আপনারা সলভ করতে পারবেন তো? হ্যাঁ, জি স্যার। এটা আপনারা করে নিন যদি করতে চান এভাবে। এখন আসেন আমরা রুল অফ অ্যালিগেশনে দেখি জিনিসটা ইজিলি করা যাবে কিভাবে। প্রথম যে পার্টে সেখানে সে কত পার্সেন্ট কারেক্ট করলো? 25টার মধ্যে 15টা কত পার্সেন্ট হয়? 15 25-এর কত পার্সেন্ট? মুখোমুখি আসে না? 15/25 কত পার্সেন্ট আর কি? তো 3/5 কত পার্সেন্টেজে যদি বলি? দেখেন রেশিও, এটা ফ্র্যাকশনও করা যাবে, কিন্তু ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ চলে গেলে কাজটা কমে যায় আগেই আর কি, না তবে ফ্র্যাকশনে করলে ফ্র্যাকশনের বিয়োগটিও করা ঝামেলা হয় এই জন্য। তাহলে প্রথম মানে পার্টের মধ্যে সে 60% কারেক্ট করলো, দ্বিতীয় পার্টের মধ্যে কত পার্সেন্ট কারেক্ট করলো? 80%। 4/5 হচ্ছে 80%। আর মোটর উপরে কত পার্সেন্ট কারেক্ট করলো? 75। তাহলে কি রুল অফ অ্যালিগেশন হচ্ছে না? প্রথম পার্টের মধ্যে সে 60% কারেক্ট করলো, দ্বিতীয় পার্ট গুলোর মধ্যে সে 80% কারেক্ট করলো, মোটের উপরে সে 75% কারেক্ট করলো। তাহলে কত রেশিওতে এটা মিক্স আপ হচ্ছে? 75/80 মানে 5, আর এখানে 15, দ্যাট ইজ 1:1:3। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে যে টোটাল কোশ্চেন কয়টা। এই 1 আর 3 এর মধ্যে কোন একটা জানা আছে আর টোটালটা বের করব কিভাবে বলেন? 1 আর 3 এর মধ্যে কোনটা জানা আছে? 1 কত? 15 মনে হয়। না, এটা তো টোটাল সংখ্যা বেরোবে। এই যে রেশিওটা বের হয়, কি বের হয়? টোটাল 25। সংখ্যা বের হয়। এই যে 60% সে কারেক্ট করলো, এটার টোটাল সংখ্যা কয়টা? 25টা না? 25টা। আবার একইভাবে 80% কারেক্ট করলো, সেটা টোটাল সংখ্যা 3। তাহলে মোট কয়টা কোশ্চেন? 4 না? 4টা মানে রেশিওতে 4 না? 100 হ্যাঁ, তাহলে 1 যদি 25 হয় তাহলে 4 কত আর কি? 100। কোশ্চেনের সংখ্যা 100। হ্যাঁ, অপশন ইজ ক। এটা যদি কেউ সলভ করে থাকে না, এখানে তাই আসবে, আসতেই হবে নাকি? করে ফেলবেন? আচ্ছা, করে দেখি। এখানে 5 আছে আর 4 আছে, হ্যাঁ, নিচে এলসিএম। তাহলে 20 দ্বারা গুণ করি, ঠিক আছে? 20 দ্বারা গুণ করলে প্রথমে কত হবে? 20 × 15 300 প্লাস এখানে কত আসবে? 4 16 ক ক মাইনাস 16 × 25 কত হবে? 16 × 25 400 স্যার। 400। ইকুয়াল টু, এখানেও 20 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত? 15 ক। তাহলে এখন ক গুলোকে এক পাশে নেন, কত আসে? 16 - 15 মানে সিম্পলি ক, আর এখানে 300 আর -400, তার মানে -100, এটা এই পাশে চলে আসলে +100 হয়ে গেল। এই যে 100। ঠিক আছে, দুইটা পদ্ধতি দেখলাম। তো এই টাইপের কোশ্চেন আরো আসছে, আমি আর ওই ইকুয়েশন দেখবো না, আমরা আর শুধু রুল অফ অ্যালিগেশন দিয়ে করবো আর কি। হ্যাঁ, পরবর্তী
এই যে একটা কোশ্চেন আছে এখানে 12 বিসিএস এ কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন হতে 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর 1/3 শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে 50% প্রশ্ন শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষার প্রশ্ন সংখ্যা কত ছিল? ইকুয়েশন তো সেট করতে পারবেন নাকি? দেখাই দিলাম তো একবার, ওটা দিয়ে নিশ্চয়ই পারবেন। তো রুল অফ এলিগেশনে আসেন কিভাবে করবো দ্রুত। প্রথম যে কটা প্রথম পার্টে কত পার্সেন্ট সে তাহলে এই করলো, শুদ্ধ উত্তর দিল? 60%, 60%। দ্বিতীয় পার্টে 33.33 এরকম। এখন এই যে 33.3 আসলো, এই জন্য কি করবো? পার্সেন্টেজ অ্যাভয়েড করবো, অর্থাৎ এটাকে ফ্র্যাকশনেই করবো আর কি। হ্যাঁ, মানে রুল অফ এলিগেশনই করবো বাট ফ্র্যাকশনে। ঠিক আছে, তাহলে প্রথমটাতে কত হবে? 15/20 মানে 3/4 কিনা বলেন? দ্বিতীয়টাতে কত? দ্বিতীয় পার্টে 1/3। আর তৃতীয় পার্টে 50% মানে কত? হাফ। যেহেতু ওই যে 33.33 আসছিল, এই জন্য আমরা এটাকে পার্সেন্টেজ অ্যাভয়েড করেছি, ফ্র্যাকশনে করতেছি। কিন্তু ফ্র্যাকশনে করলে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো কিভাবে? ডিনোমিনেটর এলসিএম দ্বারা গুণ করে। 4 3 2 এর এলসিএম কত? 12। তাহলে 12 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেই, তাহলে ইন্টিজারে চলে যাবে। কত? প্রথমটা কত হবে? 9। দ্বিতীয়টা কত হবে? 4। তৃতীয়টা কত হবে? 6। 6 ডেলিগেট করেন 2:3। তো কি দেওয়া আছে আর কি বের করতে হবে বলেন? 2 দেওয়া আছে। 2 দেওয়া আছে কত? 2 দেওয়া আছে 20 20 20। আর টোটাল প্রশ্ন সংখ্যা কত ইউনিট? 5 5 5 কত হওয়া উচিত? 50। 50 মানে এই 2 হচ্ছে 20, তাহলে এই 3 ও 30, তাহলে 20 and 30 টোটাল 50। আনসার ইজ দিস। ঠিক আছে, সো এরপর একটা নিশ্চয়ই পারবেন। এটা কোথায় আর কি? একই তো নাকি? একই কোশ্চেন না? হ্যাঁ জি দুবার স্যার, আসলো কেন? একই। দুবার আসলো কেন? আচ্ছা, হয়তো ভুল ক্রমে চলে আসছে, হোয়াটএভার, একই কোশ্চেন। ঠিক আছে, এরপরে কোশ্চেন নিয়ে আরেকটা কোশ্চেন আছে, মানে এক্সামের কোশ্চেন নিয়ে আরেকটা কোশ্চেন, ওটা করে নেই। 327। একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাশ করেছে, অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? তো এটাও কি, এই যে দুই ক্লাসের মোট 55% ছাত্র, তার মানে কি দুই ক্লাসে মিশানো হয়েছে? তো মিশানো হলে কোন রুল অ্যাপ্লাই করবো ইজিলি? কোন রুল অ্যাপ্লাই করবো? যেহেতু মিশানো হয়েছে, রুল অফ এলিগেশন অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম ক্লাসে 50%, দ্বিতীয় ক্লাসে কত পার্সেন্ট? 60%। আর মোট দুই ক্লাস মিলে কত পার্সেন্ট? 55। 55। তাহলে কত রেশিওতে এই স্টুডেন্ট মিক্স করা হয়েছে? তো 1:1। 1:1। আচ্ছা, এখন তাহলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত জানতে চাওয়া হয়েছে? তাহলে এক ক্লাসেরটা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে, তারপর বের করতে হবে টোটাল কত। এক ক্লাস মানে কোনটা? এক ক্লাসে 100 পরেরটা, যদি থাকে, পরেরটা আর কি, পরের 1 আর কি। তো এটা যদি 100 হয় তাহলে এটাও 100, তাহলে মোট কত? দুই ক্লাসের জনসংখ্যা, ছাত্র সংখ্যা 200। অপশন ইজ ডি। সিম্পল একেবারে। হ্যাঁ, রুল অফ এলিগেশন এভাবে আমাদের অনেক হেল্প করে আসলে, যেখানে পসিবল সেখানে রুল অফ এলিগেশন অ্যাপ্লাই করে দেবেন আর কি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা আপনারা করেন। এরপরের কোশ্চেন গুলো যাচ্ছে। 329। In a club, 40% of the members were female. 40 new male became members of the club, and as a result, the percent of female members dropped to 30%. How many female members are there in the club now? আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে পেয়েছি, অনেকগুলো করেছি, আবারও এখানে এসছে। আমরা এটাকে রেশিওতে করতে পারি, রুল অফ এলিগেশনে করতে পারি, ইকুয়েশন তো করাই যায়। তো কোনটাই করব? রেশিওতে করি। হ্যাঁ, যখন বলা হচ্ছে যে 40% অফ দ্য মেম্বার্স আর ফিমেল,
সো মেল ইস টু ফিমেল কত লেখা যায়? 3:2. 60 40 3 2। ওকে, এরপরে বলছে যে 40 নিউ মেল বিকেম মেম্বার্স অফ দ্য ক্লাব। তাহলে নতুন করে 40 মেল আসলো, 40 মেল জয়েন করলো, এন্ড অ্যাজ এ রেজাল্ট দ্য পার্সেন্ট অফ ফিমেল মেম্বার্স ড্রপ টু 30%। এখন ফিমেল মেম্বার 30%, তাহলে মেল কত পার্সেন্ট? 70. রেশিওতে কত লিখবো তাহলে? 7:3. 7:3। এখন এই দুই রেশিওর মধ্যে উপরেরটা এবং নিচেরটার মধ্যে কোন একটা কনস্ট্যান্ট আছে, মানে সেটাকে আমরা কনস্ট্যান্ট বানাবো। কোনটা? ফিমেলের রেশিও। ফিমেল, কারণ কি মেল জয়েন করেছে, ফিমেল তো আগেরটাই ছিল, তাহলে দুই জায়গায় ফিমেল সমান করব। কিভাবে সম্ভব? এটাকে উপরে 3, নিচেটা 2 দেবেন। সো এখানে আসবে কত? 9 and 6, এখানে আসবে 14 and 6। তাহলে এখন দেখা যাচ্ছে যে ফিমেল 6 and 6 ঠিকই আছে, কিন্তু মেল 9 থেকে 14 হয়েছে, কত ইউনিট বাড়লো? 5. এই 5 ইউনিটটা আসলে কত? 40. 40। কত গুণ? 8 গুণ। এখন জানতে চাইছি কি, হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ক্লাব নাও। এখানে নাও না দিল, যা দিল তা, কারণ কি ফিমেল তো আসলে চেঞ্জ হয় নাই, ফিমেল প্রিভিয়াসলিও যা ছিল বর্তমানেও তাই আছে, তো সেটা কত ইউনিট বের করব? কত ইউনিট? 6 ইউনিট। 6 48 ইউনিট। 5 যদি 40 হয় তাহলে 6 কত হবে? 8 গুণ যেহেতু 6টা 48, 48 ইজ দ্য আনসার, অপশন ইজ দিস। ঠিক আছে, আমার মনে হয় এটাই রেশিওটাই ভালো। অন্য যদিও এখানে রুল অফ অ্যালিগেশনও কাজ করে, মানে অবশ্যই কাজ করবে, কিন্তু যেহেতু আমরা রেশিওটাকে বেশি প্রাধান্য দিব, সব চ্যাপ্টারে সব জায়গাতে আমরা কিন্তু রেশিও দিয়ে করে আসতেছি বারবার, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করা আর কি। তো এটাতেই থাকে না, আমার মনে হয় অন্য কিছু দেখার দরকার নাই। ঠিক আছে, নেক্সট ওয়ান। ইন এ গ্রুপ অফ 1200 people, 80% were women. A certain number of women left the group, and as a result, the percentage of women dropped to 70%. How many women left the group? Same question. আপনারা এই রেশিওতে করেন, আপনারা করেন, ট্রাই করেন আগে, তারপর আমি দেখবো। টাইপের কি একই, বলেন কত আনসার কি হবে? কত রেশিও অ্যাডজাস্ট করতে পারছেন, মানে রেশিও মেলাতে পারছেন? স্যার 500 হবে? আমি শিওর না 500 আসতেছে অন্যদের। আচ্ছা দেখি কি বলা আছে। ইন এ গ্রুপ 1200 people, 80% of women. A certain number of women left the group, and as a result, the percentage of women dropped to 70%. আচ্ছা, তাহলে প্রথমে men is to women কত? 4:1. 4:1। 80% তো women, তাহলে 1:4 নাকি? 1:4। আমি উল্টা হিসাব করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, 1:4। and কিছু সংখ্যক উইমেন শুধু লিভ করেছে, উইমেন লিভ করেছে, তাতে করে উইমেন 70% হয়েছে। তাহলে উইমেন 70% হওয়া মানে কি 3:7 না? এখন যেহেতু উইমেন শুধুমাত্র লিভ করেছে, ম্যান সমান থাকবে, তাহলে ম্যান সমান করতে গেলে এটাকে কি করব? 3 দেব। 3:12। 12। আর এখানে 3:7। তো উইমেন কতজন লিভ করলো এখানে? 5 ইউনিট, তাই না? ওকে, এখন কতজন উইমেন লিভ করেছে এটাই বের করতে হবে, এই 5 ইউনিট বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন কোন একটা ইউনিট জানা আছে আমার, কোনটা জানা আছে? স্যার 12টা জানা আছে। শুধু 12? না না স্যার 15। হ্যাঁ, এই টোটালটা, মানে এই যে ইন এ গ্রুপ 1200 people, মানে টোটাল তো 1200, এই 3 আর 12 মিলে যেটা, সেটা 15 ইউনিট। তো 15 ইউনিট যদি 1200 হয়,
5 ইউনিট 15 এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 1200 3 ভাগের 1 ভাগ কত? 400 400 is the answer. ঠিক আছে, খুবই সিম্পল রেশিও অ্যাডজাস্টমেন্ট। আমার মনে হয় এটাইতে একটু থাকেন, যদিও ওই যে বললাম আবারও যে ইয়ে করা যায়, রুল অফ এলিগেশন করা যায়, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না দরকার আছে। এরপরের কোশ্চেনটাও একই, এটা আমরা বোধহয় করেছি অতীতে। এখানেও দেখেন, এখানেও আমরা ই করতে পারি, কি বলা যায়, রেশিও অ্যাডজাস্ট করতে পারি, রুল অফ এলিগেশন করতে পারি, ইকুয়েশন তো করাই যায়, সেগুলো বাদ দিলাম। In June, a basketball team that played 60 games had won 30% of its game played. After a phenomenal winning streak, this team raised its average to 50%. How many games must the team have won in a row to attain this average? তো দেখেন, যদি রেশিওতে করি, প্রথমে উইন ইস টু লুজ কত? উইন করেছে 30%, তাহলে 30-70 মানে 3:7 কিনা? জি স্যার। আর ফাইনালি যেটা হবে যে টানা কিছু গেমে জিতবে, জিতে তার উইনিংটা এখন 50% হবে। তো উইনিং 50% হলে উইন ইস টু লুজ কত লিখবো? 1:1 1:1 আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন, যেহেতু মানে আমি 1:1 লিখবো, কিন্তু আমাকে এখানে তো কোনো একটাকে ইকুয়াল করতে হবে, কোনটা ইকুয়াল করব? ওভারঅল সমান মানে না, ওভারঅল না, ওভারঅল তো বাড়বে, গেম তো বাড়বে, কোনটা কনস্ট্যান্ট থাকবে বলেন তো? কনস্ট্যান্ট। হ্যাঁ, লুজ লুজ। কেন? কারণ কি, টানা কয়েকটা গেম এসে জিতবে, মানে গেমও বাড়বে, উইনও বাড়বে, লুজটা তো চেঞ্জ হবে না, এই জন্য লুজটা সেম থাকবে। কথা বুঝছি? তো এই জন্য 1:1 কে আমরা, যেহেতু লুজ আগে 7 আছে, কি লিখবো? কি লিখবো? 7:7 7:7। তাতে করে লুজ আগেও 7, এখনো 7, কিন্তু উইন 3 থেকে 7 কত ইউনিট বেড়েছে? 4 4 ইউনিট বেড়েছে। এটাই কত বের করতে হবে, কিভাবে? ঠিক আগেরটার মতন, এই যে টোটাল মানে 3 এবং 7 কত ইউনিট? 60 10 10 ইউনিট। ইউনিট। 10 ইউনিট হচ্ছে 60 গেম। আর এই যে টানা জিতবে 50% অ্যাভারেজ বাড়ানোর জন্য আর কি, এই 4 ইউনিট কত? 1 যদি 6 হয়, 4 হয়, 4/6 24, 24 ইজ आंसर। ঠিক আছে, আমার মনে হয় এটাই বেস্ট, অন্য কোনো কিছু দরকার নাই। এমনিতে আরেকটা পদ্ধতি তো আছে, আমরা এই সেম কোশ্চেন মনে করেছি অন্য কোনো চ্যাপ্টারে, আমার যেটা মনে পড়ে আর কি, সেটা হচ্ছে কি যে এই যে 60 গেম, মানে এটাও মেন্টালি যেটা দেখাচ্ছি, এই 60 গেমের মধ্যে উইন করেছে 30%, কত? 30% কত? 318 না? 18 আর লুজ করেছে কত? 642। 42 এটাই তো। এখন দেখেন, যেহেতু দিন শেষে উইন এবং 50% উইন করবে, মানে কি উইন এবং লুজ সমান সমান হওয়া না? উইন এবং লুজ সমান সমান হওয়া তো। তো লুজ তো আর বাড়বে না, লুজ তো 42ই থাকবে, উইনটা বাড়বে, বাড়তে 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 42 এর সমান হবে। তাহলে কয়টা উইন হবে, কয়টা লাগবে গেম, বুঝছেন কিনা? এই 18 স্যার। থেকে 42 তে আসবে, তাহলে কয়টা লাগবে? 42 থেকে 18 বিয়োগ করলে যেটা সেটা, সো ইট ইজ 24। তো এটাও বুঝছি যে এটাও মেন্টালি করা যায়, এই জন্য এটাও চাইলে হেল্পফুল নিতে পারেন। এই পদ্ধতিতে মাথা রাখবেন, আমরা দেখেছি আগেও। ওকে, বুঝছি তো নাকি এই বিষয়টা? উইন বাড়বে শুধুমাত্র, লুজ বাড়বে না। তো লুজ তো 42 থাকবে, তার মানে কি উইনটা যেহেতু 50% বলেছে, তাহলে উইনটা বাড়তে 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 42 হবে। তো 18 থেকে 42 হতে গেলে কত দরকার হয়? 24 দরকার। দ্যাটস দ্য আনসার। ওকে, হ্যাঁ, তা এরপর একটা কোশ্চেন, ওটা আপনারা নিজেরা করে নিন। আমরা পরবর্তী ক্লাসে এই 333 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 333 থেকে। এখানে থাকুক আজকে। ওই টাইপটা আবার ভিন্ন টাইপ, ওটা আলোচনা করবো, এবং চমৎকার টাইপ, খুব ইন্টারেস্টিং টাইপের পর একটা। তো এখানে সেশন এন্ড করে দিচ্ছি। কারো কোনো কোয়েরি আছে? স্যার একটা বিষয় হচ্ছে, হ্যালো